কন্টিনিউ করবে। আচ্ছা, দেখো, সাইকোলজির যে সিলেবাস, সেই সিলেবাস আমি তোমাদেরকে দিয়েছিলাম। ফার্স্ট দিন যেদিন ক্লাস হয় সেদিন আমি সিলেবাস সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিয়েছিলাম, বা আমাদের ইউটিউব চ্যানেলে দেখবে সিলেবাস সম্পর্কিত যে আলোচনা বা কি কি বই ফলো করতে হবে সে সংক্রান্ত ক্লাস একটা আমাদের ছোট্ট ভিডিও করা আছে, বা কি কি সিলেবাস কোনটার পর কোনটা হবে সেগুলো সমস্ত কিছু বলা আছে। তো যখন খাতাটা তোমরা রেডি করছো, সাইকোলজি খাতাটা যেমন রেডি করছো, আমি প্রথম দিনই বলেছিলাম, অনেকেই ছিল অনেকে ছিল না। তো আমাদের খাতার প্রথম পেজে তার আগে যেন আমাদের সিলেবাসটা থাকে। খাতার প্রথম পেজ বা তার আগে যেন আমাদের মোটামুটি সিলেবাসটা থাকে। তো সেই সিলেবাসটা কি হবে, খাতার আগে তোলা থাকবে। তারপর আমরা কোথা থেকে আলোচনা করছি বা কোনটা হচ্ছে কি কোনটা হচ্ছে না সেই জিনিসটা যেন আমরা বুঝতে পারি। যদি আমাদের আগে থাকে তাহলে কিন্তু সেটা সুবিধা। অতএব যারা নতুন করে খাতা করছো তাদের খাতার আগে কিন্তু সিলেবাসটাকে যা হোক করে তুলে নেবে। আচ্ছা, এরপর সিলেবাস কি? না, সিলেবাস বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে পাবে। তো আমি যে অনুযায়ী পড়াবো সেই অনুযায়ী তোমরা তুলে রাখতে পারো। তারপর তোমাদের নিজেদের মনের মতো করে হলেও সাইকোলজি সিলেবাসটা কিন্তু বানাতে পারো। ঠিক আছে, চলো শুরু করা যাক ক্লাস। আচ্ছা, বাকি কথা সকলে শেষে বলবে। যেগুলো পড়ানো হচ্ছে সেই সংক্রান্ত কথা বলবে। বাকি কারো কিছু জানার থাকলে সেগুলো শেষে যখন টাইম থাকবে তখন বলবে। আচ্ছা, দেখো, একটু গুরুত্ব দিয়ে সকলে ক্লাসটাকে শুনবে। খুব ইন্টারেস্টিং ক্লাস এবং খুব দরকারি ক্লাস। দেখো, প্রত্যেকটা স্যার যে যে কথাগুলো বলছেন, বা অন্যান্য জায়গায় কোচিং এর ক্ষেত্রে কি হয় দেখবে, যে আমরা বলি না যে স্যাররা তোমায় ভাটিং বকে, অর্থাৎ যেটুকু না পড়ানোর আমাদের টাইম থাকে তার অধিকাংশ সময় তারা অন্য কিছু নিয়ে বকে। এইভাবে কিন্তু সময়টা নষ্ট করে দেয়। কিন্তু আমরা সেটার বিরুদ্ধে। যতটুকু পড়ানো হবে সেই যতটুকু ক্লাস হবে সেই টাইমটাই কিন্তু গুরুত্ব দিয়ে করতে হবে। ক্লাসে এমন কিছু কথা বলা হবে না যেগুলো আমাদের সময় নষ্ট হবে, বা যেগুলো আমাদের কাছে মনে হচ্ছে যে অপ্রয়োজনীয় বলছে। যে যে কথাগুলো বলা হবে প্রত্যেকটি কিন্তু আমাদের পড়ার সঙ্গে রিলেটেড। আচ্ছা, এইটুকু মাথায় রাখবে। তো চলো একটু গল্প দিয়ে শুরু করা যাক। মনে রাখবে যে প্রত্যেকগুলো কথা বলা হয়, আমি বারবার বলছি, সেই কথাগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করো। সবাই সিরিয়াসলি ভাবে ক্লাসটাকে নাও। আচ্ছা, দেখো, আমি ফার্স্ট কি পড়াবো সেটাতে আসার আগে একটু জাস্ট ইন্ট্রোডাকশন তোমাদেরকে দিয়ে রাখি। তো এই যে স্লাইডটা ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি, সাইডটা ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি, এখানে দুটো পার্ট আছে। দেখো, এইদিকে একটা পার্ট আর এইদিকে একটা পার্ট রয়েছে। এদিকে একটা পার্ট রয়েছে, এদিকে একটা পার্ট রয়েছে। তো আমি ফার্স্ট সেকেন্ড পার্টটাতে আসি। সেকেন্ড পার্টটাতে আসি। তো সেকেন্ড পার্টটা আপনি সকলেই দেখতে পাচ্ছ, যে একটা পাশে কি দেওয়া আছে, না একটা ছোট্ট চারা গাছের ছবি দেখতে পাচ্ছি। তারপর সেখান থেকে একটা আমরা দেখতে পাচ্ছি বড় গাছে পরিণত হয়েছে। এটুকু আমরা আপাতত সাধারণ দৃষ্টিতে এটাকে যদি দেখি তখন আমাদের মনে হচ্ছে। তো এখান থেকে এইভাবে মনে রাখবে, ধরো প্রত্যেকেই আমরা চাষিবাসী ঘরেরই ছেলে মেয়ে। তো কি হয়, যে যখন দেখবে আমাদের অনেকের শখে বা অনেকে হয়তো পেশার প্রয়োজনে আমরা চাষবাস করে থাকি, তাই তো? তো সেরকম ভাবে ধরো এখানে একটা দেওয়া আছে যে ফুলকপির চারার কথা বলা আছে। দেখো, উপরের দিকে দেখতে পাচ্ছি আমরা কয়েকটা ফুলকপির চারা রয়েছে সেখানে, আর নিচে একটা আমরা খুব বড় ফুলকপিকে দেখতে পাচ্ছি। তো কি হয়, ধরো যখন আমাদের ফার্স্ট আমাদের মনে এলো বা বাড়ির থেকে বললো যে এরকম ফুলকপি লাগানো হবে, তখন আমাদেরকে কি করতে হয় বলতো? সেই চারাটা তো কিনতে হয়, সেই চারাটা তো কিনে আনতে হয়, তাই তো? অনেকে হয়তো বাড়িতেও তৈরি করে নেয়, তাই তো? হ্যাঁ। তো ফার্স্ট আমাদের কাজ কি হবে? সেই চারাটাকে নিয়ে আসা। এরপর যখন ধরো আমরা চারাটাকে বাজার থেকে নিয়ে আসছি, যখন ধরো চারাটাকে আমরা বাজার থেকে নিয়ে আসছি, তখন দেখবে, দেখে কি মনে হয় যে এই চারাটার হবে? তখন দেখবে মনে হয় না যে এই চারাটার হবে না, কেমন যেন একটু ঝুমে গেছে বা কেমন যেন লেতিয়ে গেছে, এরকম হয় না চারাগুলো? হ্যাঁ। কিন্তু আস্তে আস্তে সেই চারাটাকে যখন আমরা যত্ন করি, সেই চারাটাকে যখন আমরা যত্ন করি, বা সেটাকে সার দিই, জল দিই, ওষুধ দিই, তখন আস্তে আস্তে একটা বিশাল গাছে পরিণত হয়ে যায় না? প্রথমে দেখবে মনে হয় যে এটা হবে না, কিন্তু আস্তে আস্তে তাকে যখন যত্ন করা হয় সে একটা বড় গাছে আমাদের পরিণত হয়, তাই তো? তো সেরকম ভাবে ধরো আমরা আজকে সাইকোলজি আলোচনা করছি। কি ঘটছে না ঘটছে আমি জানি তুমি অনেক কিছু জানো, দেখবো শেষকালে কে কতটা জানো। এখন চুপচাপ যেগুলো বলছি শোনো। দেখো, আমরা আজকে পড়ছি কিসের উপর ক্লাস? না, সাইকোলজি, তাই তো? আমরা সাইকোলজির উপর ক্লাস করছি তো। তো এই যে শুধুমাত্র সাইকোলজির উপর যে ক্লাস করছি সেটা কিন্তু নয়। আমরা কিসের উপর ক্লাস করছি বলতো? সাইকোলজির একটা পার্ট, যেটা হচ্ছে আমাদের চাইল্ড সাইকোলজি, তাই তো? সাইকোলজির একটা পার্ট, অনেকে আমরা বলে থাকি যদি কারোকে জিজ্ঞেস করা হয় যে আমরা কিসের উপর ক্লাস আছে আমাদের,
বা আমরাও দেখবেন নরমাল ভাষায় বলে থাকি যে সাইকোলজির ক্লাস। কিন্তু আমাদের টোটালটা কিসের উপর বলে দেয়? চাইল্ড সাইকোলজি, তাই তো? শিশু মনস্তত্ত্বের উপর ক্লাস। তো এই শিশুকে ধরেই কিন্তু আমাদের এই শিক্ষার সূত্রপাত, বা এই শিশুকে নিয়েই কিন্তু আমাদের যাবতীয় আলাপ আলোচনা কিন্তু এই আমাদের যে টোটাল সিলেবাস রয়েছে তার মধ্যে থাকবে। একটা শিশুর যদি জীবন কাহিনী ছোট থেকে বড় পর্যন্ত দেখো, ফার্স্ট কি হয় বলতো? একটা শিশু জন্মের পর থেকে সে প্রতিদিনই কিন্তু শারীরিক বা মানসিকভাবে আস্তে আস্তে পরিবর্তিত হতে থাকছে, তাই তো? অর্থাৎ তার ওজন যেমন বাড়ছে, উচ্চতা বাড়ছে, আয়তন বাড়ছে, তেমনি তার আচার ব্যবহার বাড়ছে বা পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ ক্রমে ক্রমে কি হচ্ছে, একটা শিশু প্রথমে কাঁদছে, তারপর হাসছে, তারপর সে বড়দের সঙ্গে কথাবার্তা বলছে, তারপর তাদের আওয়াজ শুনে তাদের সাথে প্রতিক্রিয়া করছে, তারপর বসতে শিখছে, হামাগুড়ি দিচ্ছে, দাঁড়াতে শিখছে, কথা বলতে শিখছে। অর্থাৎ একটা এই যে সামগ্রিক জীবন, একটা সামগ্রিক জীবন শিশুর, তার মধ্য দিয়েই কিন্তু আমাদের যাবতীয় যে আলাপ আলোচনা সেগুলো কিন্তু আমরা পাবো। তার এই যে টোটাল জীবনটার কথা বললাম, এর মধ্য দিয়েই কিন্তু আমাদের যে চাইল্ড সাইকোলজি, তার অন্তর্গত প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা পাবো। আচ্ছা, দেখো, কি বলছো বৃদ্ধি হয় বিকাশ হয়? তোমাদের নামগুলো আমি একটু নোট করে রাখছি, শেষ পর্যন্ত থাকো। হাকিম উদ্দিন, আরেকটা কি কমেন্ট করলে জানো? পম্পাদি। ঠিক আছে, চলো দেখবো কি হয়, শেষকালে দেখবো। আচ্ছা, দেখো তাহলে আমি যেটা বলছিলাম, যে আমরা দুদিকে দুটো ছবি পেলাম। একদিকটা আমরা কি দেখতে পেলাম, আস্তে আস্তে যে ছোট চারা গাছটাকে আমরা কিনে আনলাম, তারপর আস্তে আস্তে তার কি হলো, না একটা যে পরিমাণ সে আকৃতি ছিল বা যে পরিমাণ আকারে ছিল, তারপর আস্তে আস্তে সেটা বেড়ে গেল। আবার একটা জিনিস দেখতে পেলাম, যে যখন আমরা চারা গাছটাকে ফার্স্ট নিয়ে এলাম, তখন দেখে মনে হচ্ছিল যে এর কোনো শক্তি নেই বা এর কোনো ক্ষমতা নেই, এর কোনো বল নেই। এটাকে লাগিয়ে দিলে মনে হচ্ছে এখনই পড়ে যাবে, এখনই পড়ে যাবে, সোজা হয়ে দাঁড়িয়ে থাকতেও পারবে না, মনে হচ্ছিল না? কিন্তু যখন এই ফুলকপিটা যখন বড় হয়ে যায়, তখন যখন আমরা তুলতে যাই, তখন শক্ত হয়ে যায় না অনেকটা? আমাদেরকে অনেকটা বল প্রয়োগ করতে হয় তো, আমাদেরকে অনেকটা বল প্রয়োগ করতে হয় তো। হ্যাঁ, তাহলে দেখো দুটো জিনিস আমরা পেলাম, দুটো পার্ট আমরা পেলাম। একটা পেলাম কি, না সে এখন যেরকম আকৃতি সাইজটাতে ছিল, সেই সাইজটা দেখলাম এখানে বেড়ে গেল, দেখলাম সেকেন্ড ছবিটাতে। আবার কি দেখলাম, ফার্স্টটাতে দেখলাম সে মনে হচ্ছিল যে হবে না, বা তার ক্ষমতা ছিল না, বা সে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারছিল। কিন্তু এই যে যখন হয়ে যায়, তখন আমার তুলতে গেলে দেখবে প্রচন্ড বেগ পেতে হয় বা প্রচন্ড আমাদেরকে বল প্রয়োগ করতে হয়, তবেই তোলা যায়। তাহলে দুটো ধরনের আমরা পরিবর্তন দেখলাম। চলো আবার নেক্সট যদি ছবিটাতে আসি, পাশের ছবিটাতে। পাশের ছবিটাতে দেখো দুটো জিনিস আছে। একটা দেখতে পাচ্ছি আমরা তুলনামূলক একটু ছোট বা বাচ্চা ছেলে আছে। আর নেক্সট ছবিটাতে দেখতে পাচ্ছি যে তার থেকে একটু বড়, তার থেকে একটু বড়। এরপর আরেকটু ডিফারেন্স, যে একজনকে আমরা দেখতে পাচ্ছি সেই খালি গায়ে আছে, আর একজন শার্ট পরে আছে। তো ধরো এই দুটো বয়সের বালককে যদি, বাচ্চাকে যদি আমরা চিন্তা ভাবনা করি, তো দেখবে এই যে ফার্স্ট যে বাচ্চাটা রয়েছে, তার থেকে যে পরের বাচ্চাটা, তাকে বড় লাগছে তো? আকার আয়তন বলো বা দৈর্ঘ্যে বলো, বড় লাগছে তো দেখে? হ্যাঁ। আবার আরেকটা কথা বলি, ধরো এই যে ফার্স্ট যে বাচ্চাটাকে আমরা দেখতে পাচ্ছি, এই বাচ্চাটাকে যদি বলা হয় যে তোকে ড্রেস না পরে বাইরে নিয়ে যেতে হবে, বা তাকে যদি তুমি কোনো ড্রেস না পরিয়ে যদি বাইরে নিয়ে যাও, তার কি তার মধ্যে কোনো হেলদোল থাকবে যে আমি পরে আছি কি পরিনি? সে কি কিছু করবে ফার্স্ট বাচ্চাটা? না। কিন্তু যখন এই বয়সে বা সেকেন্ড বাচ্চাটার বয়সী ধরো কোনো একটা বাচ্চাকে তুমি বলবে যে কোনো কিছু ড্রেস না পরে তোকে বাইরে যেতে হবে, সে যেতে চাইবে? সে যেতে চাইবে? একটু বড় হয়ে গেলেই সে দেখবে আর যেতে চায় না। তাহলে দেখো দুটো পরিবর্তন দেখতে পেলাম, দুটো পরিবর্তন দেখতে পেলাম। একটা কি, তার থেকে আকার আয়তন বেড়ে গেল দেখতে পেলাম। আবার দেখলাম যে এই ড্রেস না পরে যেখানে খুশি চলে যাচ্ছিল, এ কিন্তু আবার যেতে চাইছে না। তাহলে এই যে ছোট্ট কথাগুলো বললাম, এগুলো একটু মনে রেখো, এগুলো একটু পরে আমাদের কাজে লাগবে। আচ্ছা, দেখো অনেকেই বৃদ্ধি বিকাশ করছো। তো আমি তোমাদেরকে বলেইছিলাম যে বৃদ্ধি বিকাশ অঙ্কতেই পড়াবো, সেই বৃদ্ধি বিকাশ নিয়েই তোমাদেরকে পড়াবো, চিন্তা করো কারণ নেই। কিন্তু কি হয়, আমি তোমাকে একটা বাস্তব কথা বলি, যে দেখবে এই বৃদ্ধি বিকাশ আমরা প্রত্যেকেই পড়েছি। আমরা ডিএলএড এ পড়েছি, আমরা ট্রেনিং করার সময় পড়েছি, বা আমাদের টেট প্রিপারেশন যারা যেরকম ভাবে শুরু করছো, প্রত্যেকটা সময়েই আমরা এই বৃদ্ধি বিকাশ পড়েছি। কিন্তু কি হয়, যে কিছু কিছু কোশ্চেন আমাদের গুলিয়ে যায়। কিছু কিছু কোশ্চেন, যে কোনটা কারণ, কোনটা ফল, কোনটা পর্যবেক্ষযোগ্য, কোনটা গুণগত, কোনটা পরিমাণগত, এই কিছু এমন কিছু কোশ্চেন আছে যেগুলো কিন্তু আমরা গুলিয়ে ফেলি, যে কিভাবে হবে, কোনটা হবে, বা পরীক্ষার সময় ভুলটা ছাড়া কোনদিন ঠিকটা করি না। এই যে সমস্যা, এটাকে দূর করার জন্য আজকে আমাদের ক্লাস।
এটাকে তো আমি জানি যে বৃদ্ধি বিকাশ প্রত্যেকেই পড়েছো, তোমরা প্রত্যেকেই পড়বে আর পড়াটাও স্বাভাবিক, কারণ যেহেতু সেটা আমাদের ফার্স্ট চ্যাপ্টার ছিল। কিন্তু এখানে আমরা সেইভাবে করবো না, এখানে আমরা এমন ভাবে করবো যাতে সেটা আমাদের পার্মানেন্টলি হয়, অর্থাৎ স্থায়ী হয়, বা আমাদের আবার পরীক্ষার সময় আবার আমাদেরকে নতুন করে পড়তে হবে, এই জিনিসটা যাতে না হয়। একবার এমন পড়বে, ভালো করে পড়বে, সে যাতে জীবনে কোনো কোশ্চেনের উত্তর দিতে আমাদের প্রবলেম না হয়, সেইভাবে কিন্তু পড়াবো। আমি জানি প্রত্যেকেই জানো, তাহলে চিন্তা ভাবনা তোমাদের কিছু করার নেই, যেটুকু বলছি সেটুকু ভালো করে শোনো, সেটুকুর উত্তর দাও, তারপর দেখবো কে কত করে ভালো করে পারছো, কোশ্চেন আনসার করলেই বুঝতে পারবো। দেখো, এখানে আরেকটা আমরা ছবি দেখতে পাচ্ছি। তো সেই ছবিটা আমাদের কিভাবে কাজে লাগে দেখো। দেখো এখানে আমরা কতগুলো, তোমরা আমি কথা বলতে বলতে এই কারণেই কথা বলছিলাম, যাতে তোমরা ছবিটার দিকে লক্ষ্য রাখো। তো ছবিটার দিকে লক্ষ্য রাখতে গিয়ে দেখো ছবিটার আমরা কয়েকটা স্টেপ পাচ্ছি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ এরকম করে কয়েকটা স্টেপ দেওয়া আছে, তাই না? স্টেপ দেখতে পাচ্ছ তো? ১, ২, ৩, ৪, ৫, ৬, হ্যাঁ। তো এগুলো আমাদের কি, কি কাজে লাগবে? খুব ইন্টারেস্টিং, খুব কাজে লাগবে। ভালো করে মন দিয়ে শোনো। দেখো ফার্স্ট যে বাচ্চাটাকে যদি ধরি, তার উপরে দেখো একটা নাম লিখা আছে বিধান। তার উপরে একটা নাম লিখা আছে বিধান। তো এরপর বলো এই ১ নাম্বার আর ২ নাম্বার ছবির মধ্যে আকার আকৃতিতে পার্থক্য দেখতে পাচ্ছ? অর্থাৎ ফার্স্ট বাচ্চাটা যে তুলনায় রোগা পাতলা ছিল, পরের বাচ্চাটা তুলনামূলকভাবে একটু সুস্থ সবল না? বা তার থেকে একটু লম্বাতেও বড় না? আচ্ছা, তারপরেরটাও সেম। এরপর দেখো ৪ নাম্বার ছবিটা এসো। ৪ নাম্বার বাচ্চাটা কি করছে বলো তো? ৪ নম্বর বাচ্চাটা কি করছে বলতো? সে অনুশীলন বা জিম বা ব্যায়াম করছে না? হ্যাঁ, জিম বা ব্যায়াম করছে না? দেখবে আমরা অনেকেই যারা এই পুলিশ লাইনের জন্য প্রস্তুতি নিচ্ছে বা প্রিপারেশন নিচ্ছে, তারা এবার কি হয় না, প্রত্যেকেই জিম করে বা নিজেদের শরীর বা সুস্থকে সবল রাখার জন্য অনেকে আমরা জিম বা ব্যায়াম করে থাকি। আচ্ছা, তারপরের বাচ্চাটাকে দেখো, এ কিন্তু দেখো এদের থেকেও বড়। এই বাচ্চাটা দেখো এদের থেকেও কিন্তু বড় হয়ে গেছে। আচ্ছা, ৫ নাম্বার পর্যন্ত বুঝলাম। ৬ নাম্বার দেখো, ৬ নাম্বারটায় কি করা হচ্ছে বলতো? ৬ নাম্বার ছবিটা কি করা হচ্ছে বলতো? কি করা হচ্ছে ৬ নম্বর ছবিটার মধ্যে দিয়ে আমরা কি বুঝতে পারছি? হাইট মাপা হচ্ছে, তাই তো? আর ৭ নাম্বারটাই, হ্যাঁ ৭ নাম্বারটাই ওয়েট। তাহলে এই ছবিটার মধ্যে দিয়ে আমরা কি বুঝলাম? যে ফার্স্ট একটা বাচ্চাকে দেখলাম, সেকেন্ড বাচ্চাটা তার থেকে আকার আয়তন একটু বড় দেখতে পেলাম, থার্ডটাকেও একই দেখতে পেলাম, আর ফোর্থটাকে কি দেখতে পাচ্ছি আমরা? যে সে জিম করছে, ব্যায়াম করছে, তার পেশি শক্তি বা কে আরো শক্তিশালী করার জন্য ব্যায়াম করছে। তারপরে দেখলাম তাদের থেকেও একটা বড়। আর ৬ নম্বর ছবিতে দেখতে পেলাম সেখানে হাইট মাপা হচ্ছে। আর ৭ নম্বর ছবিতে দেখতে পেলাম ওয়েট মাপা হচ্ছে। এইটুকু ধারণা একটু সকলের মধ্যে রেখো। এবার এইটা দেখো আমাদের কতটা কাজে লাগছে। তো ভালো করে মন দিয়ে শুনবে। এই যে প্রত্যেকটা ঘটনা দেখলাম, এগুলোর সঙ্গে কিন্তু আমাদের আজকের যে পাঠ সেগুলো কিন্তু গভীরভাবে যুক্ত আছে। কিভাবে? তো দুটো বন্ধুর মধ্যে এখানে কথোপকথন হচ্ছে। ধরো এখানে একজন আছে, এখানে একজন আছে। দুজনকার মধ্যে ইন্টারেকশন হচ্ছে। তো ফার্স্ট জন বলছে যে বিধান, অর্থাৎ ফার্স্ট বাচ্চাটা, বিধান আগের থেকে আকার আকৃতি ওজনের, অর্থাৎ দেহ বা শরীরটাই যেন পরিবর্তন হয়ে গেছে। ফার্স্ট বাচ্চাটার সঙ্গে সেকেন্ড বাচ্চার যদি রিলেশন করো বা দেখো, তাহলে তো এটাই আমরা দেখতে পাবো যে তার আগে যেরকম আকার আকৃতি ওজন ছিল, তারপর তার দেহ বা শরীরটাই যেন পরিবর্তন হয়ে গেছে, এটাই তো আমাদের মনে হচ্ছে, তাই না? এ ওই ছেলেটাকে দেখেই বলছে যে বিধান আগের থেকে আকার আকৃতি ওজনের বা দেহ বা শরীরটাই যেন পরিবর্তন হয়ে গেছে। দেখুন, এ বলছে, তখন সেকেন্ড পার্সনটা বলছে, কি বলছে? বলছে হ্যাঁ, হওয়ার কারণ আছে। তখন এই ৩ নাম্বার ছবিটাকে, ছেলেটাকে দেখিয়ে বলছে, সরি ৪ নাম্বারটাকে দেখিয়ে বলছে, সে নিজের চেষ্টাতেই অনুশীলন করে। সে নিজের চেষ্টাতেই অনুশীলন করে। দেখবে এরকম হয় না? যে আমরাও দেখবে বলে থাকি যে এই ছেলেটা দারুণ পেশিশক্তি সম্মত হচ্ছে, বা এর আকার আকৃতির ওজন ভালো বাড়ছে, বা এর চেহারাটা দারুণ। কারণ কি অনেকেই থাকে দেখবে জিম করে বা ব্যায়াম করে, সেটাই বলছে। বলছে হ্যাঁ, হওয়ার কারণ আছে। কারণ সে নিজের চেষ্টাতেই কি করে? না অনুশীলন করে। তারপর বলছে এই ৫ নাম্বার বাচ্চাকে দেখিয়ে বলছে, বলছে তবে দেখবে বলছে, বলছে তবে দেখবে ওর একটা নির্দিষ্ট বয়স হয়েছে, এর থেকে আর বাড়বে না। দেখবে আমরা সাধারণ ভাষায় গ্রামের দিকেও বা আমরা নরমালি বন্ধু-বান্ধবদের মধ্যে কথার মধ্যে বলে থাকি না? বা বাড়িতেও দেখবে বলে যে এর যা বাড়ার বয়স সে বেড়ে গেছে, আর কিন্তু সে আর বাড়বে না। এই কথাটা বলি না আমরা? যে এ আর বেড়ে যাওয়ার আর বয়স নেই। হ্যাঁ, সেরকমই বলা হচ্ছে। এই ৫ নম্বর বাচ্চাটাকে দেখিয়ে বলছে, বলছে এর একটা নির্দিষ্ট বয়স আছে, এর থেকে আর কেউ বাড়বে না কিন্তু।
সে যতই চেষ্টা করুক, যতই জিম করুক, তাতে এরকম ভাবে যদি জিম করলে আমরা আমাদের বেড়ে যেত, তাহলে তো আমরা অনেক হাইট, আমাদের গড় যে হাইট সেটা তো বেড়ে যেত। সেটাই বলছে যে একটা নির্দিষ্ট বয়স হয়ে গেছে, এর থেকে কিন্তু আর বাড়বে না। তো এখন একজন বলল যে এর থেকে বাড়বে না, তখন অপরজন কি বলছে? বলছে না, এখনো বাড়বে। বলছে এখনো বাড়বে। বলছে পারলে ওর এখনকার যে হাইটটা বা ওয়েটটা রয়েছে সেটা তুমি পরিমাপ করে দেখে নাও, তারপর আবার কিছুদিন পর দেখবে। মানে কি, একজন বলছে না বাড়বে না, আবার একজন বলছে না বাড়বে। তো বলছে তাহলে কি করে প্রমাণ পাবো? বলছে না, তুমি এখনকার যে ওর হাইটটা ওয়েটটা রয়েছে সেটাকে দেখে রাখো, তারপর আবার কিছুদিন পর দেখবে যে বাড়ছে কি বাড়ছে না। এইটুকু ঘটনা সকলের ক্লিয়ার হয়েছে, নাকি আরেকবার রিপিট করব? এটার মধ্যে অনেক কিছু শর্ট কোশ্চেন আমাদের লুকিয়ে আছে। আমাদের অনেক কিছু শর্ট কোশ্চেন লুকিয়ে আছে। এইটুকু যারা ভালো করে বুঝতে পেরেছো, অনেক কোশ্চেনের উত্তর কিন্তু খুব সহজেই করতে পারবে। কোনো মুখস্থ বিদ্যা করতে হবে না, কোনো কিছু করতে হবে না। আচ্ছা, আমি রিপিট করছি আরেকবার। এই যে ঘটনাটা দেখালাম, এখানে কি দেখতে পেলাম? আচ্ছা, প্রত্যেকে মন দিয়ে শোনো, ভালো করে শোনো। এই যে ঘটনাটা বা ছবিটা আমি দেখালাম, এখানে কয়েকটা স্টেপ দেখতে পেলাম। ফার্স্ট স্টেপের বাচ্চাটা দেখলাম, বলছে বিধান আগের থেকে আকার আকৃতি ওজনের অর্থাৎ দেহ বা শরীরটাই যেন পরিবর্তন হয়ে গেছে। তো এখানে যদি দুটো লাইন ভাবো, দেখো ফার্স্ট বাচ্চাটার সঙ্গে সেকেন্ড বাচ্চাটার যদি আমরা রিলেশন করি, আমরা তো দেখতেই পাচ্ছি, সাধারণ ভাষায় দেখতে পাচ্ছি যে তার দেহ বা আকার বা আকৃতি বা ওজন এগুলো বেড়ে গেছে। এটা তো আমরা বুঝতে পারছি, আকার আকৃতি ওজনের। এবার ৩ নম্বরটাকে দেখিয়ে বলছে, বলছে কোন দিকটাই বেড়েছে? এখন দেখো লাইনটা বলছে যে দেহ বা শরীরটাই যেন বেড়ে গেছে। অর্থাৎ এই যে বেড়ে যাওয়া, সেটা এমন নয় যে তার বুদ্ধিটা বেড়ে গেছে। সেটা কি আমরা দেখতে পাচ্ছি? আমরা তার বুদ্ধিটা বেড়েছে না কমেছে সেটা কি পরিমাপ করতে পারবো সাধারণ খালি চোখে? আমরা পারবো না তো। তাহলে কোন দিকটা আমরা দেখতে পাচ্ছি? তার দেহ বা শরীরটাই দেখতে পাচ্ছি। তো এখন আরেকজন বলছে, এই ৪ নম্বর ছবিটাকে দেখিয়ে বলছে, বলছে হ্যাঁ, হওয়ার কারণ আছে। অর্থাৎ তার এই শরীর স্বাস্থ্য হওয়ার কারণ আছে। হ্যালো, এখন শুনতে পাচ্ছ? হ্যালো, আচ্ছা, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? আচ্ছা, আচ্ছা, কোনো অসুবিধা হলে বলবে। দেখো, তো কি দেখতে পেলাম? বলছে এই ৪ নম্বর ছবিটাকে দেখিয়ে বলছে, বলছে হ্যাঁ, এর দেহ বা শরীরের আকার আকৃতি ওজন এগুলো বেড়ে যাওয়ার কারণ আছে। কারণ কি? কারণ সে চেষ্টাতেই অনুশীলন করে, সে নিজের চেষ্টাতেই কিন্তু অনুশীলন করে, অর্থাৎ ব্যায়াম করে আর কি, যেটা বলছি আমরা। তারপরে বলছে তবে দেখবে ওর একটা নির্দিষ্ট বয়স হয়েছে, এর থেকে আর বাড়বে না। অর্থাৎ এই ৫ নম্বর ছবিটি দেখিয়ে বলছে, বলছে সেই তাহলে অনুশীলন করা মানে এই নয় সে আমি সারাদিন যদি অনুশীলন করি যে আমি দমে বেড়ে যাবো, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। বা আমি যত বছর বয়স পর্যন্ত আমি অনুসরণ করে আমি বেড়ে যাবো, ব্যাপারটা বলছে সেরকম নয়। একটা নির্দিষ্ট বয়স আছে, এর থেকে কিন্তু আর বাড়বে না। এখন বলছে না, ও আরো বাড়বে। সেরকম আমাদের গ্রামের দিকে জমিতে তর্কাতর্কি হয় না? যে বলছে না, এ বলছে বাড়বে না, ও বলছে না বাড়বে। তো বলছে তাহলে কি করে আমরা দেখবো? বলছে তুমি পারলে ওর এখনকার যে হাইটটা বা ওয়েটটা রয়েছে সেটাকে তুমি পরিমাপ করে রাখো, আবার কিছুদিন পর দেখবে। তাহলেই তো বোঝা যাবে যে বাড়ছে কি বাড়ছে না। এইটুকু ধারণা করলাম। ক্লিয়ার হয়েছে সকলের? এরপর আসবো দেখো এগুলো আমাদের কিভাবে কাজে লাগছে। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, দেখো, এরপর সকলেই বলছিল যে বৃদ্ধি টিদ্ধি না কি সব বলছিল, তো সেগুলোর মধ্যে আসছি। তো আমি যেমনটা বলছিলাম যে আমাদের ব্যক্তি জীবনের মূল লক্ষ্যই হচ্ছে পরিবেশের সঙ্গে অভিযোজন করা। তাই তো? আমাদের দেখো ছোট থেকে বড় পর্যন্ত কন্টিনিউয়াস দেখো আমাদেরকে কিন্তু অভিযোজন করে চলতে হচ্ছে। আমাদেরকে অভিযোজন করে চলতে হচ্ছে। যেরকম ভাবে আমি একদিন পিএইচডি থিওরিতে পড়তে গিয়ে বলছিলাম যে কিভাবে আমাদেরকে অভিযোজন করতে হয়। তো এই যে অভিযোজন বা পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, এর সঙ্গে দুটো প্রক্রিয়া জড়িত আছে। একটা হচ্ছে বৃদ্ধি আর একটা হচ্ছে বিকাশ। আরো প্রক্রিয়া আছে, তাদের মধ্যে সেগুলো পরে আসবো। নেক্সট ক্লাসে যখন আলোচনা করবো তখন পরিণমনকে পাবো, বা আরো অন্যান্য প্রক্রিয়াগুলো আছে। তার মধ্যে এখন যে দুটো আমরা প্রক্রিয়া বিশেষভাবে পাবো, একটা হচ্ছে বৃদ্ধি আর একটা হচ্ছে বিকাশ। তো এরপর জানতে হবে যে আমাদের বৃদ্ধি বা গ্রোথ বলতে আমরা কি বুঝি। আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেকের মধ্যে এই ধারণাটা আছে
বা আমরা দেখবে বইয়ের মধ্যে সংজ্ঞাতে এইটাই পেয়েছি যে যখন দেহের কোনো একটি অংশের বা সমগ্র দেহের আকার, আকৃতি, ওজনের পরিবর্তন ঘটে তখন তাকে আমরা বৃদ্ধি বলি। এই ধরনের সংজ্ঞা আমরা পড়েছি না বইয়ে? যে দেহের আকার, আয়তন, ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। এরকম ধরনের সংজ্ঞা দেখবে পেয়েছি। আচ্ছা, হ্যাঁ। তো সেই ধারণা নিয়েই আসবো। তো যদি ছবিটাকে ভালো করে খেয়াল করো আমি জোরেই বলছি। বলছে আমি যেটা বললাম যে আমরা সকলেই বইয়ে পড়েছি যে যখন দেহের কোনো একটি অংশের বা সমগ্র দেহের আকার আকৃতির গত পরিবর্তন ঘটে তখন তাকে আমরা বৃদ্ধি বলে থাকি। বা দেখবে আমাদের যে বইগুলোকে খুলবে তখন একটা আর্নল্ড জোন্স বলে একজন মনোবিদ বা শিক্ষাবিদ তার একটা সংজ্ঞা দেখবে আমরা পেয়ে থাকি যে দেহের উচ্চতা ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। এই সংজ্ঞাটা হয়তো অনেক সময় দেয় যে এটা কে বলেছেন? আর্নল্ড জোন্স। সেগুলো বইয়ের মধ্যে প্রত্যেকে পাবে, নোটেও তোমরা পাবে। সেগুলো নিয়ে চিন্তার কিছু কারণ নেই। তো এই ছবিটাকে যদি একটু ভালো করে বুঝো, এই ছবিটাকে যদি একটু ভালো করে বুঝো, আমরা কি দেখতে পাবো বলতো? যে দেখো এই ফার্স্ট বাচ্চাটাকে যদি দেখো, আবার একে যদি আমরা দেখি, তো এর কি হচ্ছে বলতো? কন্টিনিউয়াস বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর উচ্চতা বলো বা আমাদের ওজন বলো এগুলো বাড়বে তো? নাকি কমে কমে আসবে? বাড়বে তো? আচ্ছা। যদি ধরো আমি একটা এক্সাম্পল দিই যে একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার ওজন থাকে মোটামুটি ৫ থেকে ৮ পাউন্ড। ৫ থেকে ৮ পাউন্ড। মানে সেই পাউন্ড এবার বলবো স্যার পাউন্ড মানে কি হিসাবটা তো আমাদের কাছে ঠিকঠাক নয়। ১ পাউন্ড মানে হচ্ছে 0.45 কেজি। ১ পাউন্ড মানে হচ্ছে 0.45 0.45 কেজি। ১ পাউন্ড সমান 0.45 কেজি। অর্থাৎ একটা শিশু যখন জন্মগ্রহণ করে তার ওজনটা থাকে এরকম। এরপর যখন আস্তে, আস্তে আমাদের বয়স বাড়তে থাকে তখন তার ওজন বা উচ্চতা এগুলো কিন্তু বেড়ে যায়। এই যে দৈর্ঘ্য বা ওজনের বেড়ে যাওয়া এটাকে আমরা এক কথায় কি বলছি? না বৃদ্ধি। এটাকে আমরা এক কথায় বলছি বৃদ্ধি। বোঝা গেল বৃদ্ধি কি? আসবে এখন অনেক কিছু আমাদের এক্সাম্পল আছে, অনেক কিছু বৈশিষ্ট্য আছে। আচ্ছা, সেরকম ভাবে যদি আমি বললাম যে ওজনটা দিয়ে বললাম বা একটা বাচ্চার যদি দেখো যে দৈর্ঘ্য, সে যখন জন্মগ্রহণ করে তখন তার দৈর্ঘ্য থাকে ১৭ থেকে ২০ ইঞ্চি। তারপর আর যখন বয়স বাড়তে থাকে আস্তে, আস্তে সেটাও কিন্তু আমরা দেখতে পাই যে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, দেখো এরপর আসছি আমরা বৃদ্ধির বৈশিষ্ট্য নিয়ে আসবো। তার আগে এখান থেকে যেগুলো আমরা পড়ছিলাম সেটার থেকে আমরা কি, কি পেলাম দেখো। দেখো ফার্স্ট যদি একটা বা দুটো লাইন লক্ষ্য করো, ফার্স্ট লাইনটা যদি লক্ষ্য করো সেখানে আমরা কি দেখলাম? যে বিধান আগের থেকে আকার আকৃতি ওজনের বৃদ্ধি ঘটেছে। তাহলে বৃদ্ধিকে আমরা কি বলতে পারি? আকার ও আয়তনে বেড়ে যাওয়া। আমরা একটু আগে দেখলাম না যে সে তার একরকম চেহারা ছিল আবার পরে একরকম চেহারা হলো, তার আকার বা আয়তনটা সে বেড়ে গেল তো। আবার দেখো সেই যে আকার আয়তনে বেড়ে গেল সেটা কোন দিক দিয়ে হলো? মানসিক দিক দিয়ে হলো না শারীরিক দিক দিয়ে হলো? সেটা কিন্তু আমাদের দৈহিক বা শারীরিক দিক দিয়ে হলো। তারপরে আবার দেখো যে হ্যাঁ, হওয়ার কারণ আছে। অতএব আমরা এই বৃদ্ধিটাকে বলতে পারি কারণ। কারণ সে অনুশীলন করেছে তার জন্যই সেটা হয়েছে। অর্থাৎ এটাকে আমরা এক কথায় বলতে পারি না কারণ। নেক্সট বলছে যে স্বতঃস্ফূর্ত তবে অনুশীলনের প্রভাব দেখা যায়। এই যে বৃদ্ধি এক্ষেত্রে কিন্তু কোশ্চেন দেয় যে নিম্নের কোন সাইকোলজিক্যাল টার্মটার ক্ষেত্রে অনুশীলনের প্রভাব দেখা যায়। তো এখন কিন্তু আমাদের যেহেতু বৃদ্ধির পড়েছি তাহলে আমরা কি বলবো? বৃদ্ধির ক্ষেত্রে অনুশীলনের প্রভাব দেখা যায় তো? বৃদ্ধির ক্ষেত্রে অনুশীলনের প্রভাব দেখা যায় তো? হ্যাঁ, কারণ আমরা দেখতে পেলাম যে সে অনুশীলন করছে তার ফলে তার কিন্তু বৃদ্ধি হচ্ছে। তারপরে দেখো লিখা আছে যে একটা নির্দিষ্ট বয়স অবধি ঘটে। এখানে একটা কথা বলা ছিল না? যে দেখবে ওর একটা নির্দিষ্ট বয়স হয়েছে এর থেকে কিন্তু আর বাড়বে না। তাহলে বৃদ্ধিকে আমরা কি বলবো? না একটা নির্দিষ্ট বয়স অবধি কিন্তু ঘটে থাকে। নেক্সট আছে দেখো স্পেলিংটা ভুল আছে পরিমাপযোগ্য। আচ্ছা আমরা এই যে বৃদ্ধিকে বললাম যে জন্মের সময় এত ওজন থাকে, এত দৈর্ঘ্য থাকে, পরে এত হয়। এগুলোকে আমরা পরিমাপ বা পরিমাণ নির্ণয় করতে পারি তো? পরিমাপ করতে পারি তো? বা পরিমাণ নির্ণয় করতে পারি তো? হ্যাঁ, তাহলে বৃদ্ধিটা পরিমাপযোগ্য বা পরিমাণগত। বোঝা গেল? তাহলে এইটুকু যদি কথাটাকে মনে রেখো তাহলে দেখো আমাদের কত শর্ট কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। আচ্ছা, এরপর আসছি আমরা বৃদ্ধির বৈশিষ্ট্যতে।
এরপর আসছি আমরা বৃদ্ধির, আচ্ছা ডিটা আরেকবার বলবো। ডিটা বলছে স্বতঃস্ফূর্ত তবে অনুশীলনের বিশেষ প্রভাব দেখা যায়। বললাম যে বৃদ্ধির ক্ষেত্রে অনুশীলনের প্রভাব দেখা যায়। এই যে বাচ্চাটাকে আমরা দেখছিলাম, সে কি করছিল বলতো? আচ্ছা বিটা বলুন, সিটা বলুন। আচ্ছা আমি আরেকবার প্রথম থেকে রিপিট করছি। আরেকবার আমি প্রথম থেকে রিপিট করছি। দেখো ফার্স্ট যে লাইনটা পেয়েছিলাম, বিধান আগের থেকে আকার আকৃতি ওজনের অর্থাৎ দেহ বা শরীরটাই যেন বেড়ে গেছে। তাহলে এই দুটো থেকে দেখো আমরা ফার্স্ট দুটো আমরা পয়েন্ট পাচ্ছি, যে আকার আয়তনে বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলবো। আবার এই বৃদ্ধিটা কোন দিক দিয়ে সীমাবদ্ধ থাকবে? দৈহিক বা শরীরের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ। তারপর বলছে দেখো হ্যাঁ হওয়ার কারণ আছে। কারণ এই যে বেড়ে যাওয়া সেটার কারণ আছে, তার জন্য এটাকে বলা হচ্ছে কারণ। এরকম একটা কোশ্চেন দেয় বা যখন আমরা বৃদ্ধি বিকাশের পার্থক্য পড়বো, তখন দেখতে পাবো যে বৃদ্ধিটাকে কারণ বলা হচ্ছে, বিকাশটাকে ফল বলা হচ্ছে। সেইটা মনে রাখার জন্য কিন্তু এখানে এই লাইনটাকে ঢোকানো আছে। বলছে হ্যাঁ হওয়ার কারণ আছে, কারণ সে নিজের চেষ্টাকে অনুসরণ করে। আর অনুশীলন করতে দিয়ে মাথায় বুঝতে পারছি যে বৃদ্ধি কিন্তু আমাদের বা বৃদ্ধির ক্ষেত্রে আমাদের অনুশীলনের প্রভাব কিন্তু রয়েছে। নেক্সট আছে একটি নির্দিষ্ট বয়স অবধি ঘটে, যেখানে বলা হচ্ছে দেখো সে আর বাড়বে না, অর্থাৎ একটা নির্দিষ্ট বয়স হলেই কিন্তু এটা আমাদের শেষ হয়ে যায়। তারপর দেখো পরিমাপযোগ্য ও পরিমাণগত, এগুলো তো বুঝতেই পারলাম। দেখো এই যে 6 নাম্বার 7 নাম্বার দিয়ে আমরা বুঝতে পারলাম। আশা করি ক্লিয়ার হয়েছে। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এরপর আসছে আমাদের বৃদ্ধির বৈশিষ্ট্য। বৃদ্ধির বৈশিষ্ট্য, তো দেখো এই যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে প্রত্যেকটা আমরা বোঝার চেষ্টা করব। ফার্স্ট আছে প্রাক জন্মকালীন সময় থেকে শুরু হয়। তো এটা একটা আমাদের কোশ্চেন আসে যে নিম্নের, হয়তো এখন আমি তোমাদেরকে শুধু বৃদ্ধিটা পড়েছি, তার জন্য তোমাদেরকে কোশ্চেন করে দিতে তোমরা বলে দেবে বৃদ্ধি, বৃদ্ধি, বিকাশ, পরিণমন বা আরো বিভিন্ন ধরনের যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো যখন পড়াবো, তখন যদি তোমাদেরকে কোশ্চেন করা হয় যে বলো তো কোনটা আমাদের মাতৃজঠর থেকে শুরু হয় আর কোনটা জন্মের পর শুরু হয়, তখন দেখবে তোমরা গুলিয়ে ফেলতে পারো। এই যে বৃদ্ধি, এটা কিন্তু মাতৃজঠর থেকেই শুরু হয়ে যায়। কারণ একটা ভ্রূণ যখন তৈরি হয়, তারপর থেকে দেখবে সে ১ মাসে একটা পরিবর্তন হয়। তুমি দেখবে আল্ট্রাসনোগ্রাফি বলে একটা টেস্ট হয়, অনেকে হয়তো শুনে থাকবে। যে বাচ্চাদের অবস্থানটা জানার জন্য বা তাদের ওজনটা জানার জন্য, তাদের আকৃতিটা জানার জন্য বিভিন্ন মাসে দেখবে এটাকে নির্ণয় করা হয় না? অর্থাৎ যখন ভ্রূণটা তৈরি হয়, অর্থাৎ যখন মাতৃজঠরে থাকে বা মাতৃগর্ভে থাকে, তখন থেকেই কিন্তু এই প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। অর্থাৎ তাহলে যদি কোশ্চেন দেয় যে শিশুর বৃদ্ধি সেটা কখন শুরু হয়, কি উত্তর দেব? যদি বলা হয় শিশুর বৃদ্ধি সেটা কখন শুরু হয়? কখন শুরু হয় সেটা? হ্যাঁ, মাতৃগর্ভ বা মাতৃজঠর থেকেই কিন্তু শুরু হয়। কেউ ভুল করে বলে দাও না যে সে জন্মানোর পর শুরু হয়। জন্মানোর পর কিন্তু নয়। কারণ তার আগের থেকেই যদি আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখবো, নেক্সট ক্লাসে দেখবে ছবির সাহায্যে খুব সুন্দরভাবে বোঝানো আছে যে ১ম ১ সপ্তাহ কিভাবে পরিবেশ হচ্ছে, তারপরের সপ্তাহে কিভাবে হচ্ছে, তারপরের সপ্তাহে কিভাবে হচ্ছে। একটা ভ্রূণটা কিভাবে আস্তে, আস্তে একটা পূর্ণাঙ্গ শিশুতে পরিণত হচ্ছে, সেগুলো আস্তে, আস্তে স্টেপ বাই স্টেপ দেখবো। অর্থাৎ এখান থেকে এটুকু মনে রাখবে যে প্রাক জন্মকালীন সময় থেকেই কিন্তু এই বৃদ্ধিটা শুরু হয়ে যায়। তারপর বলছে বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন। তো এটা বলতে গিয়ে আমি তোমাকে দুটো এক্সাম্পল দিই। দেখবে একটা বাচ্চা ছেলেকে যদি খেয়াল করো, সে ১ থেকে ২ বছরের মধ্যে ধরো কোনো একটা বাচ্চা ছেলেকে যদি খেয়াল করো, বা দেখবে কোনো রিলেটিভ এর কোনো ছেলে বা মেয়ে হয়েছে, তুমি তাকে দেখেছো, কিন্তু কিছুদিন হয়তো ৪-৫ মাস পর তাকে আবার দেখছো। তখন আমার দেখে মনে হয় না যে এই কতটুকু ছিল আবার কত বড় হয়ে গেল এই কদিনের মধ্যে? এরকম মনে হয় না? হ্যাঁ, আবার দেখবে এরকমটা হয় যে যখন 9-10 এই ধরনের একটা বয়স আসে ছেলেমেয়েদের ক্ষেত্রে, হঠাৎ করে দেখবে মনে হয় বা 9, 10, 11, 12 এই বয়সটা যখন দেখবে আসে, তখন দেখবে হঠাৎ করে মনে হয় যে এই ছেলেগুলো কত ছোট, ছোট ছিল। এই কদিন পরে দেখছি তাতেই মনে হলো যেন কত বেড়ে গেল। এরকম মনে হয় না আমাদের? হ্যাঁ, তো এগুলো কেন হয়? কারণ বৃদ্ধির হারটা বিভিন্ন বয়সে কিন্তু বিভিন্ন থাকে। কিভাবে থাকে? না আমাদের এইচ.ভি. মেরিডিথ, এইচ.ভি. মেরিডিথ নামে একজন আমাদের সাইকোলজিস্ট, তিনি একটা অধ্যয়ন করেছিলেন। তারপর সেখান থেকে ৪ টা ফল তিনি দেখেছিলেন। কি দেখেছিলেন? না জন্ম থেকে ২ থেকে ২.৫ বছর পর্যন্ত বৃদ্ধির হারটা খুব বেশি থাকে। বৃদ্ধি আমাদের একটা নির্দিষ্ট বয়স অবধি ঘটে। সেই বয়স পর্যন্ত বৃদ্ধি সবারই হয়। কিন্তু এই হারটার পার্থক্য হয়। অর্থাৎ জন্ম থেকে আমাদের ২ থেকে ২.৫ বছর এই পর্যন্ত বেশি হয়। তার জন্য বাচ্চাদেরকে মনে হয় যে এই কদিনের মধ্যে বাচ্চারা কত বড় হয়ে গেল। আবার যখনই ২.৫ বছর পেরিয়ে গেল, তার থেকে আমাদের বয়স সন্ধিক্ষণ তার একটু আগে পর্যন্ত কি হয়? না বৃদ্ধির হারটা তুলনামূলক হ্রাস পায়। আবার বয়স সন্ধিক্ষণের কিছু পূর্ব থেকে
আবার সেই বৃদ্ধির হারটা কিন্তু এখানটায় আবার বেড়ে যায়। তার জন্য মনে হয় যে যখন এই 9, 10, 11, 12 এই বয়সে আসে তখন মনে হয় যেন আবার তাড়াতাড়ি কত তাড়াতাড়ি এরা বড় হয়ে গেল। আবার যখন বয়স সন্ধিক্ষণটা পেরিয়ে যায় তখন কিন্তু ধারাবাহিকভাবে বৃদ্ধিটা হ্রাস পায়। তাহলে ৪ টা স্টেজ দেখতে পেলাম। ১ম স্টেজে কি হয়? না খুব বেশি হয়, তারপর কমে যায়, তারপর আবার বেড়ে যায়, তারপর আস্তে, আস্তে আবার কমে যায়। তাহলে এটার থেকে এটাই তোমাদেরকে বোঝাতে চাইলাম যে বিভিন্ন বয়সে বৃদ্ধির হার সেটা কিন্তু আমাদের বিভিন্ন রকমের হয়ে থাকে। আচ্ছা নেক্সট আছে একমুখী পরিবর্তন। নেক্সট আছে একমুখী পরিবর্তন। আচ্ছা যদি আমি ফার্স্ট ছবিতে আসি, এই যে এই ছবিটাতে যদি আসি, আচ্ছা একমুখী পরিবর্তন। একমুখী পরিবর্তন বলতে দেখো, এই যে বয়স বৃদ্ধির সঙ্গে, সঙ্গে তাদের ওজন উচ্চতা বাড়ছে, এটা কি এই দিক থেকে দেখো এই নিচ থেকে উপরের দিকে তো হচ্ছে। এটা কি হয় যে বয়স যত বাড়ছে বাচ্চাগুলো কমে, কমে আসছে? এরকমটা হয় কি? নাকি বেড়ে, বেড়ে যায়? বেড়ে, বেড়ে যায়। তাহলে এই মুখটা দেখো কোন দিক হচ্ছে? একটা মুখেই তো হচ্ছে, তাই না? একটা মুখেই তো হচ্ছে, একমুখী পরিবর্তন। একমুখী পরিবর্তন অর্থাৎ শিশুর বৃদ্ধি সবসময় ধনাত্মক প্রকৃতির হয় বা একমুখী হয়। কোনো সময় কিন্তু এটা ঋণাত্মক হবে না। তার জন্য বলা হচ্ছে যে একমুখী পরিবর্তন। নেক্সট আছে নির্দিষ্ট বয়স পর্যন্ত নিরবিচ্ছিন্ন ও ধারাবাহিকভাবে হয়ে থাকে। নির্দিষ্ট বয়স পর্যন্ত নিরবিচ্ছিন্ন ও ধারাবাহিকভাবে হয়ে থাকে। অর্থাৎ এই যে বললাম, আচ্ছা যদি তোমাদেরকে এরকম কোয়েশ্চেন করি, একমুখীটা আরেকবার বলুন। আচ্ছা বলছি। ওই যে ফার্স্ট আমি নির্দিষ্ট বয়সের বাচ্চাগুলোর ছবি দেখাচ্ছিলাম না? যে এইখান থেকে ধরো এইখানে আস্তে, আস্তে যত বয়স বাড়ছে এই যে বেড়ে, বেড়ে যাচ্ছে। এটা একটা নির্দিষ্ট মুখেই দেখো হচ্ছে। অর্থাৎ উপরের দিকে এই যে অ্যারোটা যদি উপরের দিকে দিই দেখো এই মুখেই হচ্ছে। এরকম কি হয়? যে বয়স বাড়ছে তত কমে, 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 কমে আসছে? এটা হয় না। তার জন্য হচ্ছে একমুখী পরিবর্তন। শিশুর বৃদ্ধি সবসময় ধনাত্মক প্রকৃতির হয়। এটা কোনো সময় কিন্তু নেগেটিভ হয় না। এরপর দেখো যেটা আমি তোমাদেরকে বলছি যে ৪ নাম্বার পয়েন্ট যেটা আছে আমাদের ডি, নির্দিষ্ট বয়স পর্যন্ত নিরবিচ্ছিন্ন ধারাবাহিকভাবে হয়ে থাকে। আচ্ছা বলো তো যদি বলা হয় যে বৃদ্ধি ছেলে বা মেয়েদের ক্ষেত্রে মোটামুটি কত বছর বয়স পর্যন্ত হয়ে থাকে? যদিও এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট বলা মুশকিল, তাও মোটামুটি বলো তো? তোমরা আবার কি কেউ বিয়ের বয়স বলে দিচ্ছ নাকি? আচ্ছা। দেখো মোটামুটি আমরা যেটা পাই কোনো জায়গা থেকে লিখা থাকবে দেখবে ২১ থেকে ২৩, কোনো জায়গায় পাবে যে ২১ থেকে ২৩, আবার কোনো জায়গায় পাবে যে ২৩ থেকে ২৫ বা ২১ থেকে ২৫। তো আল্টিমেটলি আমি অত সব ছেড়ে দিলাম, অত সবের মধ্যে এখন গেলাম না। ধরে নিলাম যে আমাদের মোটামুটি ধরো ২২ কি ২৫, হ্যাঁ, মোটামুটি আমি ধরে নিলাম ২২ কি ২৫ এর মধ্যে একটা লিমিট থাকে। তারপর ৪ নম্বর পয়েন্টে কি বলছে সেটা একটু বোঝো। বলছে নির্দিষ্ট বয়স পর্যন্ত নিরবিচ্ছিন্ন ও ধারাবাহিকভাবে ঘটে। অর্থাৎ যদি আমি 0 থেকে যদি আমি শিশুর মাতৃজঠরের থেকে শুরু করে এই ২৩ বা ২৫ পর্যন্ত ধরি, বলছে নিরবিচ্ছিন্ন। অর্থাৎ কোনো সময় কিন্তু এরকম হয় না যে বৃদ্ধিটা স্টপ হয়ে যায়। এই বয়সটা পর্যন্ত এই বয়সটা পর্যন্ত কখনোই কিন্তু কি হয়ে যায় না? বৃদ্ধিটা স্টপ হয়ে যায় না বা বিচ্ছিন্ন হয়ে যায় না। যে না একটুক্ষণ আমি রেস্ট নিই বা বৃদ্ধিটা আমি একটু রেস্ট নিই, এরকমটা কিন্তু হয় না। এটা নিরবিচ্ছিন্ন ও ধারাবাহিকভাবে কিন্তু হয়ে থাকে। এরপর এর হারটা কোনো সময় বেশি কোনো সময় কম কিন্তু হতে পারে। কিন্তু এই যে বৃদ্ধিটা এটা কিন্তু নিরবিচ্ছিন্ন ও ধারাবাহিকভাবে কিন্তু চলতে থাকে। এটুকু মাথায় রাখবে। নেক্সট আছে বংশগতীয় পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। বংশগতি মানে কি? যেটা আমরা জন্মগত সূত্রে পেয়ে থাকি, তাই তো? সেটাকেই তো আমরা বংশগতি বলে থাকি। দেখো এই বংশগতি বা পরিবেশ এটা সংক্রান্ত আমার পরবর্তী ক্লাস আছে ডিটেইলস এ। তো আমি জাস্ট একটু বলে রাখি যে ধরো এরকমটা কি হয় না যে দেখবে বাবা-মা দুজনেই যদি তুলনামূলক একটু বেঁটে টাইপের হয়, বাবা-মা তুলনামূলক যদি একটু বেঁটে টাইপের হয়, তো তার ছেলে যদি বলে যে আমি একটু ব্যায়াম-ট্যায়াম করবো, আমি জিম-টিমে যাবো, তাহলে কি সে একটু পরিবর্তন হতে পারে না? পরিবর্তন হতে কি পারে কি পারে না বলো? হতে পারে। তাহলে দেখো বংশগত অনুযায়ী কি হবে? যে তার হওয়ার কথা নয়। কারণ সে যেরকমভাবে তার বংশ যেরকম সে সেইভাবে হওয়ারই কারণ। আবার দেখতে পাচ্ছি আমরা পরিবেশেরও একটা ফল রয়েছে। পরিবেশেরও একটা কিন্তু ফল আমরা পাবো। অর্থাৎ তারা ধরো সেই ধরনের খাওয়া-দাওয়া পেত না বা তাদের হ্যাঁ, হ্যাঁ। তারা ধরো আসবো, আসবো। সমস্ত কিছু আসবো। তোমার চিন্তার কিছু কারণ নেই।
তাহলে কি বললাম যে তার বাবা মা ধরো যে ধরনের এখনকার আগেকার যুগে যে ধরনের পুষ্টি পেত বা খাওয়া দাওয়া পেত, এখনকার যুগে সেই খাওয়া দাওয়ার মানটা বেড়েছে বা আরো গুণগত হয়েছে, বা সেই জিম টিম করছে। আগে এত জিম টিমের ব্যাপার গ্রামের মানুষ কিছু জানতো না, এখন ধরো সবাই জেনেছে। তাহলে এর ফলেও কিন্তু এখন পরিবর্তন হতে পারে। তাহলে আমরা বৃদ্ধির ক্ষেত্রে কি পাবো? বংশগতি আর পরিবেশ, মানে এইচ ইন্টু ই, এই দুটোর আমরা একটা মিথস্ক্রিয়া পাবো। এবার এইচটা কি ইটা কি, নেক্সট ক্লাসে আমাদের বংশগতি পরিবেশ নিয়ে ডিটেলস ক্লাস আছে, তখন বলবো। নেক্সট আছে দেখো অনুশীলনের প্রভাব। অনুশীলনের প্রভাব তো আমরা দেখতেই পেলাম। আচ্ছা, এরপর বলো যে এই প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কারোর কোনো অসুবিধা আছে কিনা, নয়তো নেক্সট এগিয়ে যাবো। আশা করি অসুবিধা থাকার কথা নয়, প্রত্যেকটাই বললাম। আচ্ছা, সিটা একবার বলুন। সিটা হচ্ছে একমুখী পরিবর্তন। একমুখী পরিবর্তন, ফার্স্ট যে ছবিটা দেখালাম না, এই যে একটা মুখে নির্দিষ্ট দিকে যাচ্ছে, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমার হাইট বা উচ্চতা ওজনগুলো তো বেড়ে বেড়ে যাচ্ছে। সেটাই বলছে একমুখী, অর্থাৎ তীর চিহ্নটাকে খেয়াল করো। আচ্ছা, কে বললে যে স্যার কি কোশ্চেনের জন্য করেছিলে? দেখি। নির্দিষ্ট বয়স মানে ওই যে বললাম 0 থেকে 25 বছর, এর মধ্যে কখনো থেমে যায় না বা বিচ্ছিন্ন হয়ে যায় না যে আমি একটু রেস্ট নিই আর বৃদ্ধি হবো না এখন, এরকম ব্যাপারটা নয়। কন্টিনিউয়াস কিন্তু চলতে থাকে ধারাবাহিকভাবে। স্যার গ্রোথটা কি ম্যান টু ম্যান ভ্যারি করতে পারে কি? তোমাদের কি মনে হয় ম্যান টু ম্যান ভ্যারি করতে পারে না? করতেই তো পারে, এটা তো সাধারণ ভাষায় আমরা বুঝতে পারছি, পারে তো। হ্যাঁ, কারণ ধর তোমার বংশ আমার বংশ তো এক নয়। যদি তুমি বংশগত দিক দিয়ে ভ্যারি বলো সেটাও হতে পারে, বা তুমি পরিবেশের মধ্যে দিয়ে বলো তোমার খাওয়া দাওয়ার স্ট্রাকচার আমাদের খাওয়া দাওয়ার স্ট্রাকচার নাও একই হতে পারে। তাহলে শিশুদের মধ্যে বৃদ্ধির হারে কিন্তু পার্থক্য দেখা যায়। কিছু শিশু দেখবে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে, আবার কিছু থাকে দেখবে স্লথ হয়। দেখবে এরকম আমাদের নর্মাল ভাষায় আমাদের ঘরের দিকে দেখবে বলে থাকে না যে না এদের ঘরের ছেলেটাকে দেখবি যে কিছু না খেয়ে দেখবি কত তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, বা এই শরীর স্বাস্থ্যটা দেখবি, আর তোর এত কিছু খাওয়াচ্ছি তাতেও তুই বাড়ছিস না, এরকম বলে না? এই ধরনের বলে তো কথা আমাদের। হ্যাঁ। দেখো আমাদের দৈনন্দিন জীবনে যে এক্সাম্পল সেগুলোর মধ্যে থেকেই আমরা পাবো প্রত্যেকটা। আচ্ছা, তাহলে বৃদ্ধি থেকে মোটামুটি এগুলো গেল। এরপর যখন কোশ্চেন আনসার আলোচনা করবো তখন আরো বিভিন্ন জিনিস আসবো। এরপর আসছি নেক্সট স্টেপে। নেক্সট স্টেপে দেখো কি বলছো কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ অবশ্যই, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবেই চলতে থাকে। নিরবিচ্ছিন্ন মানে কি? নিরবিচ্ছিন্ন মানেই তো কন্টিনিউয়াস। বিচ্ছিন্ন মানে কি? বিচ্ছেদ হয়ে যাবে, সেটা যে বিচ্ছিন্ন। আর নিরবিচ্ছিন্ন মানে কি? কন্টিনিউয়াস। এই নির্দিষ্ট বয়সটা পর্যন্ত কিন্তু সে কন্টিনিউয়াস থাকবে। দেখো নেক্সট আসছি স্ট্রাকচারে, বা নেক্সট আমাদের আলোচনাতে আসছি। সেখানে দেখো আরেকটু অন্য ধরনের জিনিস আছে। কি আছে? খুব সহজ, এটাকেও একটু ভালো করে বোঝো, তাহলে পরের স্টেপটা আরো ভালো করে বুঝতে হবে। এখানে কয়েকটা লাইন লিখা আছে, আমি পড়ছি। বলছে দেখ ভাই, শুধুমাত্র আকার বা আয়তনে বাড়লেই বা লম্বা হলেই কাজটা হবে না। আচ্ছা, তার আগে আমি একটু গল্পটা বলেই নিই। দেখবে এখন সবথেকে মনে হয় চাকরির যেটা তুলনামূলক এখন যেটা হচ্ছে, সেটা হচ্ছে পুলিশের চাকরিটাই তুলনামূলকভাবে সহজ না? বা কন্টিনিউয়াস হচ্ছে, বা রেগুলার হচ্ছে, বা অনেকেই চাকরি-টাকরি পাচ্ছে আমাদের চোখের সামনে, সেটাই তো দেখতে পাচ্ছি। যেমন পুলিশের চাকরিটাতে হচ্ছে। এরপর বলো তো যে পুলিশের চাকরিতে আমাদের কি দরকার? যে শুধুমাত্র আমি যদি পরীক্ষায় পাস করি বা এক্সাম পাস করি তাহলেই কি হয়ে যাবে? নাকি আমার শারীরিক ফিটনেসটাও দরকার? শুধুমাত্র আমি যদি পরীক্ষায় পাস করি তাহলেই কি হয়ে যাবে? নাকি আমার শারীরিক ফিটনেস দরকার? অর্থাৎ দুটোই দরকার তো। এক্সাম বা ফিটনেস দুটোই তো আমার দরকার। হ্যাঁ, আচ্ছা এটুকু ভালো করে খেয়াল করো। এই ঘটনাটাকে মনে রেখো। তো এখানে কি বলা হচ্ছে দেখো, বলছে দেখ ভাই, শুধুমাত্র আকার আয়তনে বাড়লেই বা লম্বা হলেই কাজটা হবে না। পড়াশোনাটাও ঠিকঠাক করতে হবে। অর্থাৎ দুটো বাচ্চার মধ্যে কথা হচ্ছে বা দুজনকার মধ্যে কথা হচ্ছে। একজন শুধুমাত্র সেই জিম টিম দমে করছে, দমে প্র্যাকটিস করছে, দমে গ্রাউন্ডে ছোটা দৌড়াও করছে। তখন তাকে দেখে অপর একজন বলছে যে শুধুমাত্র আকার আয়তন বাড়লেই বা লম্বা হলেই কাজটা হবে না, কাজটাও ঠিকঠাক করতে হবে। এখানে কাজ বলতে পড়াশোনাকে বোঝানো হচ্ছে। যার ফলেই কিন্তু চাকরি পেতে পারিস। অর্থাৎ চাকরি পাওয়ার ক্ষেত্রে বা পুলিশের চাকরি পাওয়ার ক্ষেত্রে দুটো শর্ত। একটা তোকে শরীর স্বাস্থ্য অনুযায়ী বেড়ে উঠতে হবে। আর এটা কি করতে হবে? না পড়াশোনাটাও ঠিকঠাকভাবে করতে হবে। যার ফলেই কিন্তু চাকরিটা, অর্থাৎ এই দুটো যদি করিস তার ফলস্বরূপ কি পেতে পারি আমরা? চাকরিটা পেতে পারি।
বলছে, দেখ ভাই, এটা এমন একটা চাকরি যেখানে দৈহিক, মানসিক, সামাজিক, পাক্ষবিক ও পরিবেশের সঙ্গে সারা জীবন মানিয়ে চলতে পারলে তবেই টিকে থাকতে পারবি। দেখবে পুলিশের চাকরিতে কি হয়, বলছে, দেখ ভাই, এটা এমন একটা চাকরি, অর্থাৎ পুলিশ চাকরিটাকে বলছে এটা একটা এমন একটা চাকরি যেখানে দৈহিক অর্থাৎ শারীরিক ফিটনেস তো দরকারই বললাম, শারীরিক ফিটনেস তো আমাদের দরকারই। নেক্সট আছে মানসিক। মানসিক দিক দিয়েও কিন্তু তোমাকে স্টেবল হতে হবে। ধরো আজকে তুমি এখানে আছো, কাল তোমাকে জম্মু কাশ্মীরে ডিউটি দিতে পারে, পরশু দিনে কোথাও মরুভূমির মধ্যে দিতে পারে, তারপর দিন কোথাও জঙ্গলের মধ্যে দিতে পারে। তাহলে তোমাকে মানসিক দিক দিয়ে কিন্তু স্টেবল হতে হবে, যে আমাকে যেখানেই দেখ আমি দেশের জন্য প্রাণ দিয়েছি বা দেশের জন্য কাজ করতে চাই। আমার মন যদি ঘরের জন্য পড়ে থাকে, আমার বউ বাচ্চা কি করছে, তাহলে কি এইসব জায়গায় যে টিকে থাকতে পারবে কেউ? তাহলে কি টিকে থাকতে পারবে, বা তার কি যাওয়া উচিত? তার কিন্তু যাওয়া উচিত নয়। কারণ এখানে এই মানসিক দিক, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে। নেক্সট আছে সামাজিক। সামাজিক, এটা দেখো সমস্ত ক্ষেত্রে জড়িত। ধরো আমরা এখানে যে বসবাস করছি, বা তুমি যে গ্রামে বসবাস করছো, তুমি যে শহরে বসবাস করছো, তোমার চারপাশে একটা নির্দিষ্ট সামাজিক পরিবেশ আছে। এই যে পুলিশ যারা একসঙ্গে, ধরো অনেকজন, একজন তার পুলিশ সেখানে কাজ করে না, জম্মু কাশ্মীরে গেল, সেখানে ধরো একসঙ্গে তাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে। তো তাদের মধ্যে নিজস্ব একটা সামাজিক পরিবেশ চলতে হয়, তাদের সঙ্গে একে অপরের সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে হয়। তারপর সামাজিক পরিবেশেরও সেক্ষেত্রে একটা ব্যাপার আছে। নেক্সট আছে পাক্ষবিক, অর্থাৎ যে হাসি খুশি সুখ দুঃখ, সেখানে কাজ করতে গেলে দেখবে কোনোদিন হয়তো তোমাকে খুব ভালো দারুণ দারুণ, অনেকের হয়তো মনে হবে যে জম্মু কাশ্মীর যাব, লাদাখ যাব, খুব সুন্দর দারুণ দারুণ জায়গা, ঘুরতে পাবো, খুব মজা। আবার দেখবে যখনই সেখানে বোমাগুলির লড়াই চলবে, সেটাও কিন্তু আমাদেরকে সহ্য করতে হবে। অর্থাৎ পাক্ষবিক ব্যাপার, সেটাও কিন্তু এই পুলিশের চাকরির মধ্যে আসে। ও পরিবেশের সঙ্গে সারা জীবন মানিয়ে চলতে হবে। অর্থাৎ পরিবেশ বলতে বিভিন্ন রকম পরিবেশ। কোথাও আমরা পার্বত্য এলাকায় পাবো, কোথাও সমভূমিতে পাবো, কোথাও মালভূমিতে পাবো, কোথাও জঙ্গলে পাবো, কোথাও আমাদের যে জলের ধারে পাবো। অর্থাৎ বিভিন্ন পরিবেশের সঙ্গে কিন্তু আমাদেরকে মানিয়ে চলতে হবে। বলছে, তার পরের স্টেপটা দেখো, বলছে এটা ওরা ট্রেনিং এর সময় তোকে দেখলেই বা পর্যবেক্ষণ করলেই বলে দেবে যে তোর মধ্যে সেই গুণগুলো আছে কিনা। আমরা প্রত্যেকেই জানি যে পুলিশের চাকরিতে যোগদান করার আগে ৬ মাস কি ১ বছর এ ধরনের একটা ট্রেনিং হয়। তো সেই ট্রেনিং এর সময়, বলছে ট্রেনিং এর সময় যারা ট্রেনিং নেবে তারা যদি তোকে দেখে যে তোর মধ্যে হ্যাঁ এই গুণগুলো আছে, তখনই কিন্তু তোকে বলে দেবে বা তোকে পর্যবেক্ষণ করে বলে দেবে যে হ্যাঁ তোমার মধ্যে এই গুণগুলো আছে, তুমি পুলিশের চাকরির যোগ্য। এই যে গল্পটা বললাম, সকলে ক্লিয়ার হলো নাকি আরেকবার শর্টে রিপিট করব? যদি বলতে হয় বলো। ক্লিয়ার? ঠিক আছে, চলো নেক্সট স্টেপে যাই। প্রাক্ষবিকটা কি? প্রাক্ষবিক মানে কি? সুখ, দুঃখ, ব্যথা, বেদনা, আবেগ, এই যে ব্যাপারগুলো, এগুলোকে আমরা প্রক্ষোভ বলে থাকি না? আচ্ছা, দেখো, এরপর এই যে জিনিসটা আমরা পড়লাম সেটা আমাদের কিভাবে কাজে লাগছে। দেখো, বিকাশ হচ্ছে যেরকম আমরা বৃদ্ধির ক্ষেত্রে দেখলাম যে শুধুমাত্র আকার বা আয়তনে বেড়ে যাওয়া, সেটাকে আমরা বৃদ্ধি বললাম। এখানে কিন্তু এই শুধুমাত্র আকার বা আয়তনে বেড়ে যাওয়াটাই নয়, শুধুমাত্র আকার বা আয়তনে বেড়ে যাওয়াটা নয়, কার্য সম্পাদনও। অর্থাৎ এখানে দেখতে পেলাম যে শুধুমাত্র আকার আয়তন বেড়ে গেলেই হবে না, আমাকে কাজটাও করতে হবে, মানে পড়াশোনাটাও করতে হবে। তাহলে এখানে একটা কার্য সম্পাদনেরও কিন্তু আমার ব্যাপার থাকছে। আমি পরের ছবিটাতে আসছি। এই যে ছবিটাকে একটু ভালো করে খেয়াল করো, এই ছবিটাকে খেয়াল করো। এই ছবিটার মধ্যে দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? যে একটা বাচ্চা, সে হুইল চেয়ারের মধ্যে বসে আছে। সে একটা শারীরিক প্রতিবন্ধী বাচ্চা, ধরো। সে হুইল চেয়ারের মধ্যে বসে আছে এবং তার হাতে একটা বল আমরা দেখতে পাচ্ছি। এরপর যখন এই বাচ্চাটার বয়স বাড়বে, তার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার হাত পায়ের দৈর্ঘ্য এগুলো বৃদ্ধি পাবে তো? পাবে কি পাবে না বলো? যখন তার বয়স বাড়বে, সেই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার হাত পায়ের দৈর্ঘ্য তো বৃদ্ধি পাবে। হ্যাঁ, কিন্তু বলতো যে সে কি কার্য সম্পাদন করতে পারবে? সে কি উঠে দাঁড়িয়ে এরকম করে বলটাকে পিটতে পারবে? পারবে কি? পারবে না। তাহলে বাচ্চাটাকে আমরা কি বলতে পারি? এর বৃদ্ধি হয়েছে কিন্তু বিকাশ হয়নি। এর বৃদ্ধি হয়েছে কিন্তু বিকাশ হয়নি। কারণ কি? বিকাশের শর্ত কি? না, বিকাশ শুধুমাত্র আকার আয়তনে বেড়ে গেলেই তাকে আমরা বিকাশ বলবো না। তার সঙ্গে আমাকে কার্য সম্পাদনটাও কিন্তু করতে হবে। অর্থাৎ তাকে বলটাকে পিটতে হবে। যদি সে সেটা পারে, তখনই বলবো এর বিকাশও হয়েছে। আর যদি সেটা সে না পারে, তখন কি বলবো? শুধুমাত্র এর বৃদ্ধি হয়েছে, বিকাশ কিন্তু হয়নি। নেক্সট পয়েন্ট আছে ফল। কি বলা হলো গল্পটাতে? বলছে যদি তুই এই দুটো জিনিসকে করিস, পড়াশোনাটাও করিস, শারীরিক দিক দিয়ে ফিটনেসও হোস, তার ফলস্বরূপ তুই চাকরিটা পেতে পারিস। দেখো ওখানে আবার পেয়েছিলাম, বলছে
তুই জিম যদি করিস বা ওটাকে আমরা কারণ বলেছিলাম, দেখবি বৃদ্ধিটাকে আমরা কারণ বলেছিলাম যে সে কেন বাড়বে না, কারণ সে প্রত্যেক দিন বা নিয়মিত জিম করে। এখানে কি পেলাম, এই দুটো করছে, তার ফলস্বরূপ সে কি হচ্ছে না, সে চাকরিটা, পুলিশের চাকরিটা পেতে পারে। নেক্সট আছে দৈহিক, মানসিক, সামাজিক, পাক্ষবিক। অর্থাৎ বৃদ্ধি যেমন শুধুমাত্র একটা জিনিস, এখানে কিন্তু একটা জিনিস নয়, এই বিকাশের সঙ্গে অনেক জিনিস লুকিয়ে আছে। সে দৈহিক বিকাশ হতে পারে, শারীরিক বিকাশ হতে পারে, মানসিক বিকাশ হতে পারে, পাক্ষবিক বিকাশ হতে পারে, নৈতিক বিকাশ হতে পারে, সামাজিক বিকাশ হতে পারে, বিভিন্ন ধরনের বিকাশ আছে। সেই ধাপগুলো নিয়ে আমরা পরবর্তীকালে পরপর আলোচনা করব। অর্থাৎ বিকাশের মধ্যেকার অনেকগুলো প্রক্রিয়া বা অনেকগুলো ভাগ কিন্তু লুকিয়ে রয়েছে। নেক্সট আছে পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া করে চলতে হয়। সেটা তো আমরা দেখলাম যে পুলিশের চাকরি কোনো সময় দেখবে আমাদেরকে জঙ্গলে, কোনো সময় আমাদেরকে পাহাড়ে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেয়। বলছে সামগ্রিক প্রক্রিয়া, অর্থাৎ এটা কিন্তু একটা টোটাল সামগ্রিক প্রসেস। এই যে আমরা বৃদ্ধির ক্ষেত্রে কি দেখলাম দেখো, যে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত হয়, সেটা আমাদের ২০ থেকে ২৫ বছর এই বয়সটা কিন্তু হয়। কিন্তু বিকাশ সেরকমটা নয়। বিকাশ আমাদের সারা জীবন ধরে কিন্তু চলতে থাকে। এই যে সামাজিক বিকাশ, আমাদের সমাজ তো আমাদের সারা জীবনই থাকবে, যতদিন আমি বেঁচে থাকবো ততদিনই থাকবে। আমার মেন্টাল ডেভেলপমেন্ট বা মানসিক বিকাশ, জ্ঞানমূলক বিকাশ, বলে না যে শিক্ষার কোনো শেষ নেই, আমরা যতদিন বাঁচবো ততদিনই কিন্তু আমরা কিছু কিছু শিখবো বা আমার জ্ঞানের ডেভেলপমেন্ট হবে। তাহলে এই বিকাশ সেটা কিন্তু আমাদের সামগ্রিক প্রক্রিয়া বা আমাদের সারা জীবন কিন্তু চলতে থাকে। এটা কিন্তু এরকম বন্ধ হয়ে যাওয়ার ব্যাপার নয়, বা একটা নির্দিষ্ট বয়স পর্যন্তই যে হবে এরকমটাও কিন্তু নয়। এটা সারা জীবন চলতে থাকবে, এরকম একটা প্রক্রিয়া। নেক্সট আছে পর্যবেক্ষণযোগ্য। দেখো এই গল্পটা যদি মনে রাখো, যেখানে বলে দিল না, ট্রেনিং এর সময় তোকে দেখলেই বলে দেবে বা পর্যবেক্ষণ করলেই বলে দেবে তোর মধ্যে এই গুণগুলোকে আছে কিনা। অর্থাৎ বিকাশটা কি, সেটা একটা পর্যবেক্ষণ সাপেক্ষ। আর এটাকে আমরা গুণগতও বলতে পারি, তোর মধ্যে এই গুণগুলো আছে কিনা। কিন্তু আমরা বৃদ্ধির ক্ষেত্রে কি পেয়েছিলাম, না সেটা আমাদের পরিমাণগত পেয়েছিলাম না, কিন্তু এখানে কি পেলাম, পর্যবেক্ষণ সাপেক্ষ আর গুণগত। কারণ তোমার মধ্যে কতটা মেন্টাল ডেভেলপমেন্ট হচ্ছে সেটাকে আমি সাধারণ ভাষায় মাপতে পারবো? সাধারণ ভাষায় মাপতে পারবো? সাধারণ ভাষায় কিন্তু মাপতে পারবো না। সামগ্রিকটা বলুন, সামগ্রিকটা বলবো, তবে চিন্তার কিছু নেই। আচ্ছা, চলো সামগ্রিকটা তোমাকে একটু বলে নিই, এই বোর্ডটা একটু ক্লিয়ার করি। দেখবে একটা বাচ্চা শিশুকে যখন ছোটবেলাতে কোনো একটা পেন ধরায় বা পেন ধরতে দেবে, তখন কি সে কি করে দেখো তো, টোটাল হাতটা নিয়ে ধরে না, সেই টোটাল হাতটা দিয়ে দেখবে কোনো একটা জিনিসকে ধরতে যায়, তাই তো? ধরতে যায় তো? হ্যাঁ, কিন্তু যখন বয়স বাড়ে বা শিশুকে ছোটবেলায় একটা পেন দেবে, সে দেখবে টোটাল হাতটা দিয়ে ধরবে। কিন্তু তাকে এই যখন আমাদের মতো বয়স হয়ে গেছি ধরো আমরা, তখন কি করি, আমরা কি টোটাল হাতটা দিয়ে পেনটা ধরি, না দুটো আঙুল দিয়ে পেনটাকে ধরি? দুটো আঙুলটা দিয়ে পেনটা ধরি তো। অর্থাৎ এই বিকাশটা এটা একটা সামগ্রিক থেকে বিশেষের একটা প্রক্রিয়া, সেটা আস্তে আস্তে আসবো। এক্ষেত্রে আপাতত এটুকু মনে রাখবো, একটা সামগ্রিক প্রক্রিয়া, অর্থাৎ এই সমস্ত বিষয়গুলোকে সমগ্র করে একটা প্রক্রিয়া, অর্থাৎ যেখানে দৈহিক থাকবে, মানসিক থাকবে, সামাজিক থাকবে, পাক্ষবিক থাকবে, সমস্ত দিক মিলে টোটাল একটা কমপ্লিট প্রসেস, সেটা হচ্ছে আমার সামগ্রিক প্রক্রিয়া। আর সামগ্রিক থেকে বিকাশে যাবো, সেগুলো আস্তে আস্তে আসছি। আপাতত এইটুকু বোঝা গেছে। এই স্লাইডটা প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? দেখো যদি সামান্য দুটো ঘটনাকে মনে রাখো তাহলে কিন্তু কোনোদিন ভুল হবে না। যতই ঘুরিয়ে পেঁচিয়ে যার যে রকম ভাবে সাইকোলজি কোশ্চেন দেয়, আর তোমাদেরকে মুখস্থ করতেও হবে না। চলো এরপরে এই বিকাশের কয়েকটা বৈশিষ্ট্য আমরা জাস্ট দেখব। ফার্স্ট বলছে শিখনের ফলে বিকাশ। ফার্স্ট বলছে শিখনের ফলে বিকাশ। ধরো এই যে আমি তোমাদেরকে এতক্ষণ ধরে ক্লাসটা করাচ্ছি, এর ফলে তোমাদের জ্ঞানের বা তোমাদের যে ধরনের জ্ঞান ছিল এই বৃদ্ধি বিকাশ সম্পর্কে, তার থেকে একটু বাড়লো নাকি বাড়লো না? বাড়লো নাকি বাড়লো না? বাড়লো তো। তাহলে শিখনের ফলে তোমার বিকাশ হলো তো, আমি কোনো একটা জিনিস শেখালাম তার ফলে তোমার বিকাশ হলো তো। কি বিকাশ? সেটা জ্ঞানমূলক হতে পারে, বৌদ্ধিক হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। আচ্ছা, তো আরো একটা যদি আমি ভালো করে এক্সাম্পল দিই, দেখবে ধরো এরকম বললাম, এই এক্সাম্পলটা আমি অনেকগুলো ব্যাচেও দিয়েছি, তোমাদেরকেও দিই, দারুণ লাগবে, ইন্টারেস্টিং। যে ধরো একটা ব্রিজ, একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজটার মধ্য দিয়ে কোনো একটা লরি যাচ্ছিল, মাল বোঝাই করা কোনো একটা লরি পেরিয়ে যাচ্ছিল। ব্রিজটার মধ্য দিয়ে কোনো একটা মাল বোঝাই করা লরি পেরিয়ে যাচ্ছিল, তার উপরে কিন্তু মাল আছে। এরপর সেই যখন ব্রিজটার কাছে গেছে, তখন দেখছে তার মাথাটা কিন্তু ব্রিজটাতে লেগে যাচ্ছে, তার মাথাটা কিন্তু ব্রিজটাতে একটু লেগে যাচ্ছে।
10 চাকা লরি ব্রিজটা কিন্তু লেগে যাচ্ছে। এরপর বলো তো সে কি করে পেরোবে? সে কি করে পেরোবে? সামান্য একটু লেগে যাচ্ছে। তাহলে কি সে টোটাল এত 10 চাকার মাল প্রত্যেকটা নামাবে, দিয়ে পেরোবে? না কি করে পেরোবে? কি করে পেরোবে বলো? দেখো এটা আচ্ছা আমি বলে নিই চলো। হ্যাঁ, বাহ! সুকুমার রায় বলছো, হাওয়াটা আমরা যদি একটু কমিয়ে নিই, তাহলে কিন্তু আমরা তাকে বের করতে পারবো। হ্যাঁ, তো ধরো এই যে ব্যাপারটা, এটা পাশ থেকে ধরো একটা ব্রিজে যখন গাড়িটা আটকে গেছে, ওই রাস্তাটা দিয়ে অনেক লোক পেরোচ্ছে, পাশে অনেক মানুষ দাঁড়িয়েছে, তার মধ্যে তুমি ধরো সেখানে দাঁড়িয়ে আছো। তারপর দেখলে তারা ওই বুদ্ধিটাকে প্রয়োগ করলো যে হাওয়াটাকে কমিয়ে দিল, তারপর পেরোতে পারলো। এরপর পরবর্তীকালে ১ মাস কি ২ মাস কি ৫ মাস পর তুমি আবার গেছো, ওরকম কেউ কোনো একটা সমস্যার মধ্যে পড়েছে। তারা কিন্তু উপায় পাচ্ছে না যে কি করে পেরোবে। তখন তো তুমি ওদেরকে ওই উপায়টা বলতে পারো। পারো তো তখন? তুমি যদি ওই উপায়টা বলো, বলতে পারো তো? তার ফলে তারা দেখবে পেরিয়ে যেতে পারবে। তাহলে তুমি এই যে ফার্স্ট জায়গাতে যখন তুমি নিজস্ব দেখলে, তখন তোমার একটা শিখন হলো তো? তখন তোমার একটা শিখন হলো তো? সেই শিখনের ফলে দেখো বিকাশও কিন্তু আমাদের হচ্ছে। বুঝতে পারো বলে কি বললাম? শিখনের ফলে কিন্তু বিকাশ হয়। যেরকমভাবে বললাম যে আমি ক্লাসে তোমাদেরকে পড়াচ্ছি, সেটার ফলে তোমাদের জ্ঞানমূলক বা বৌদ্ধিক একটা বিকাশ কিন্তু হচ্ছে। নেক্সট আছে বিকাশ হলো সংশ্লেষণ। সংশ্লেষণ, সংশ্লেষণ মানে কি? যে কতকগুলো প্রক্রিয়ার একটা মিশ্রণ, তাই তো? আর বিশ্লেষণ মানে কি? আলাদা, আলাদা হয়ে যাওয়া, তাই তো? বিশ্লেষণ মানে ভাগ, ভাগ হয়ে যাওয়া। আর সংশ্লেষণ মানে একটা একত্রিত বোঝাচ্ছে। ধরো এরকম হয় যে সংশ্লেষণ বলতে ধরো আমি বললাম যে তোমার কোনো একটা মোবাইলের পার্টসে মোবাইলে কোনো একটা সেটিং এর প্রবলেম হয়েছে। মোবাইলে কোনো একটা সেটিং এর প্রবলেম হয়েছে। তুমি পারছ না যে এটা কিভাবে সমাধান করব। তুমি পারছ না যে কিভাবে সমাধান করব। কিন্তু আমরা জানি কি মোবাইলে কোনো সমস্যা হলে আমরা সেটিং এ যেয়ে খোঁজার চেষ্টা করি, তাই না? আমরা সেটিং এ যেয়ে খোঁজার চেষ্টা করি। অর্থাৎ আমাদের কি হয় যে আমরা হয়তো জানি না যে সেই সমস্যাটার সমাধান কি। কিন্তু কিছু, কিছু আমাদের স্টেপ আছে বা পদক্ষেপ আছে সেগুলো যদি আমরা গ্রহণ করি তাহলে কিন্তু আমরা সেটাকে সমাধান করতে পারবো। অর্থাৎ এক্সাক্টলি যে কারণ সেটা জানা নেই। কিন্তু ওর কিছু, কিছু আমাদের আলাদা, আলাদা বা ওই ধরনের প্রসেস জানা আছে যে সেটিং এ যেতে হবে, তারপর ক্যামেরাতে যেতে হবে, তারপর এখানে যেতে হবে, তারপর সেখানে যেতে হবে। অর্থাৎ সেই সমস্ত প্রক্রিয়াগুলোকে যদি তুমি সংশ্লেষিত করো, একত্রিত করো, তখন দেখবে আমার কাজটা সম্পাদন হচ্ছে। বোঝা যাচ্ছে? সংশ্লেষণ ব্যাপারটা কি বললাম? না আমি যখন কোনো একটা সমস্যার এক্সাক্টলি সমাধানটা না জানবো, কিন্তু তার আনুষঙ্গিক কিছু আমি কারণকে জানি, তখন সেগুলোকে যদি আমি একত্রিত করি, তখন দেখবে আমি আমার সমস্যার সমাধান করতে পারি। সেটাই বলছে যে বিকাশ হলো সংশ্লেষণ। নেক্সট আছে নিরবিচ্ছিন্ন। নিরবিচ্ছিন্ন মানে আমাদের মাতৃজঠর থেকে আমৃত্যু পর্যন্ত, অর্থাৎ যতদিন না আমাদের মৃত্যু হচ্ছে, ততদিন পর্যন্ত এই প্রক্রিয়াটা কিন্তু চলতে থাকে। মাতৃজঠর থেকে আমৃত্যু পর্যন্ত, অর্থাৎ যতদিন না আমরা মারা যাচ্ছি ততদিন কিন্তু এই প্রক্রিয়াটা চলতে থাকে। হ্যাঁ, তারপর বংশগতীয় পরিবেশের ফল, এটা তো বললামই। আরো বিভিন্ন রকমের হতে পারে। বংশগতীয় পরিবেশের মিথস্ক্রিয়ার ফল চলো যদি একটু বোঝাই আমি। আচ্ছা তোমাদের ভালো লাগছে তো? ভালো লাগছে তো? নাকি বোরিং লাগছে? আচ্ছা, ঠিক আছে চলো তাহলে বলি নাকি? ধরো বলা হচ্ছে বংশগতীয় পরিবেশের মিথস্ক্রিয়ার ফল হচ্ছে বিকাশ। ধরো আমি এরকম বললাম যে দুজন বাবা মা তারা দুজনেই পরিষ্কার। বাবা-মা দুজনেই পরিষ্কার। এরপর তাদের ছেলেটা কি হওয়া স্বাভাবিক? তাদের দুটো ছেলে হয়েছে। বাবা-মা দুজনেই পরিষ্কার। ছেলেগুলো কি হওয়া স্বাভাবিক? বলো? হ্যাঁ, দুজনেই পরিষ্কার হওয়াটাই স্বাভাবিক। এবার তাদের ২ টি ছেলে হয়েছে, ২ টি ছেলে হয়েছে। এরপরে ধরো একটা ছেলে বাবা-মায়ের কাছে মানুষ হচ্ছে, আরেকটা হচ্ছে সে তার কোনো আত্মীয়র বাড়িতে, কোনো আত্মীয়র বাড়িতে। এরপর আরে আমি যে বলছি যে সাধারণ ভাষায় কি হওয়া উচিত, কি হয় না হয় সেটা পরে আসছি। শোনো ভালো করে মন দিয়ে। বললাম যে বাবা-মা দুজনেই পরিষ্কার। তো কি হয়েছে? তাদের ২ টো ছেলেমেয়ে হয়েছে। একটা ছেলে বাবা-মায়ের কাছে মানুষ হচ্ছে, আরেকটা তাদের কোনো রিলেটিভস বা আত্মীয় তাদের সেখানে বাড়িতে মানুষ হচ্ছে। এরপর এই বাবা-মা যেখানে থাকে সেটা হচ্ছে শীত প্রধান অঞ্চল।
বা ধরো কাশ্মীর বা এই ধরনের কোনো একটা অঞ্চল, সেখানে মানুষ হচ্ছে। আবার ধরো এই যে তার রিলেটিভের বাড়ি, সেটা ধরো আমাদের পশ্চিমের কোনো কান্ট্রিতে যেখানে প্রচন্ড গরম। এরপর বলো তো যে তাদের মধ্যে গায়ের চামড়ার বা ত্বকের ডিফারেন্স হবে কি হবে না বলো? হবে কি হবে না বলো? হবে। কারণ তাহলে এবার অনেকেই বলবে যে স্যার শুধুমাত্র যদি আমার বংশগতির প্রভাব থাকতো তাহলে দুজনে আমার পরিষ্কার হতো। কিন্তু কি না, এখানে পরিবেশেরও একটা প্রভাব কিন্তু রয়েছে, থাকছে তো। তার জন্যই দেখো বলা হচ্ছে যে বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল হচ্ছে আমাদের বিকাশ। বোঝা গেছে? নেক্সট ক্লাস আছে আমাদের বংশগতি ও পরিবেশের উপর। এখন যদি সমস্ত কিছু বলে দিই সেই ক্লাসটা ভালো লাগবে না। অতএব আরো অনেক কিছু এক্সাম্পল অনেক কিছু এক্সাম্পল দেবো। আরো ইন্টারেস্টিং আছে পরের ক্লাসগুলো। চলো, নেক্সট আছে ৫ নাম্বার পয়েন্ট। ব্যক্তিগত পরিবেশের ব্যক্তিগত ও পরস্পরের সঙ্গে সম্পর্ক যুক্ত। ব্যক্তিগত অ্যাকচুয়ালি ক্লাইমেট ডিপেন্ড করে। আসবো। কোনো মনোবিদ বলবেন যে হ্যাঁ বংশগতির প্রভাব আছে। কোনো মনোবিদ বলবেন না পরিবেশের প্রভাব আছে। সেই ঝামেলাগুলোর মধ্যে পরে আসবে। এখন যেটা হচ্ছে সেটা শোনো মন দিয়ে। ৫ নাম্বার বলছে ব্যক্তিগত ও পরস্পর সম্পর্কযুক্ত। পরস্পর সম্পর্কযুক্ত মানে এই যে ধরো আমি বললাম যে শারীরিক বিকাশ, মানসিক বিকাশ, পাক্ষবিক বিকাশ, এগুলো তো একটার সঙ্গে একটা রিলেটেড, তাই না? এমন কি হয় যে শুধুমাত্র আমার শারীরিক বিকাশ হলো এত বছর বয়স পর্যন্ত, এত বছর পর্যন্ত আবার মানসিক বিকাশ হয়? এটা তো নয়। একটার সঙ্গে আমাদের কন্টিনিউয়াস কিন্তু একটার সঙ্গে একটা কিন্তু পরস্পর আমাদের সম্পর্ক যুক্ত, অর্থাৎ একসঙ্গেই কিন্তু এগুলো হয়। এরকমটা কি হয় যে শুধুমাত্র আমার শারীরিক বিকাশ হবে এত বছর পর্যন্ত, তারপর মানসিক হবে, তারপর পাক্ষবিক হবে? আমাদের কিন্তু একসঙ্গে এগুলো পরস্পরের সঙ্গে সম্পর্ক যুক্ত। আচ্ছা, আর ব্যক্তিগত মানে কি? ব্যক্তি বিশেষে বিকাশের পরিবর্তন কিন্তু হয়ে থাকে। কারণ ধরো তোমার জ্ঞানমূলক বিকাশটা বেশি হতে পারে, কারোর শারীরিক বিকাশটা বেশি হতে পারে, কারো মানসিক বিকাশটা বেশি হতে পারে, হতেই তো পারে। তাহলে ব্যক্তিগত এটা ডিফারেন্স কিন্তু আমাদের থেকে থাকে। নেক্সট বলছে জটিল পদ্ধতি। জটিল পদ্ধতি মানে কি? এই যে এতগুলো প্রক্রিয়া আছে এর মধ্যে, শারীরিক আছে, মানসিক আছে, বাক্যবিক আছে, নৈতিক আছে, এত কিছু আছে, তার জন্য এটাকে জটিলও বলা হয়। আবার শৃঙ্খলিত বা সামঞ্জস্যপূর্ণ মানে কি? এগুলো একটা নির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে দিয়ে চলে। আস্তে আস্তে পরের স্টেজে দেখবো যে কিভাবে একটা শৃঙ্খলা বা কিভাবে তারা সামঞ্জস্য বিধান করে কিন্তু চলছে। ধরো এতজন আছে, সে বলে না যে ফ্যামিলিতে যদি অনেক মেম্বার হয় বা অনেকগুলো বাচ্চা একসঙ্গে থাকলে তারা ঝামেলা করে। এখানে ব্যাপারটা কিন্তু সেরকম নয়। একসঙ্গে কিন্তু প্রত্যেকে নির্দিষ্ট একটা শৃঙ্খলা বা সামঞ্জস্য বা ব্যালেন্স রক্ষা করে কিন্তু চলছে। টোটালটা বোঝা গেছে? এই স্লাইডে যা কিছু দেখালাম বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, বোঝা গেছে বলছো, তাহলে বলো তো এই ছবিটা কি? এইটা কি বলো? যদি বোঝা গেছে তাহলে এই ছবিটা কি বলো? এই ছবিটা নিয়ে কিছু বললাম কি? বলা হয়নি, তাই তো? আচ্ছা, তারা কি বলছো শৃঙ্খলিত? শৃঙ্খলা মানে কি? শৃঙ্খলা মানে কি? একটা নির্দিষ্ট নিয়ম বা একটা নির্দিষ্ট পদ্ধতি, এরকমই তো, তাই তো বলি আমরা? যে এর একটা নিয়ম শৃঙ্খলা আছে, বলি না আমরা? হ্যাঁ, অর্থাৎ একটা নির্দিষ্ট শৃঙ্খলা বজায় রেখে কিন্তু এই বিকাশগুলো বিভিন্ন রকমগুলো হবে। সেগুলো আস্তে আস্তে আসছে। স্পাইরাল নাকি কি বটে না বটে আসছে। দেখো এই ছবিটা একটু বলে দিই। বিকাশের ক্ষেত্রে এই প্লেটো বা অধিত্যকা বলে একটা টার্ম পাবো, সেটা দেখা যায়। যদি কোশ্চেন দেয় যে প্লেটো বা অধিত্যকা কোথায় দেখা যায়, তখন উত্তর হবে বিকাশে। এবারে প্লেটো মানে আমরা ভূগোলের ভাষায় কি জানি বলতো? মালভূমি, তাই না? প্লেটো মানে মালভূমি বলি না? প্লেন মানে সমভূমি, প্লেটো মানে মালভূমি বলে থাকি তো। তো এখানে আবার মালভূমি কি করে এলো? না, মালভূমি মানে কি জানি আমরা? বলে না সে টেবিল ল্যান্ড বা একটা সমতল, টেবিলের উপরটা যেরকম আমাদের সমতল থাকে সেরকম মালভূমিরও কিছু অংশ এরকম আমরা সমতল পাই, তাই তো? বিকাশের ক্ষেত্রেও এরকম হয়। এই ধরো বিকাশের হারটাও বিভিন্ন জায়গায় বিভিন্ন হচ্ছে, কিন্তু এমন কিছু সময় হয় যখন এই হারটার খুব বেশি পার্থক্য হয় না। তখন দেখে কি মনে হয় যে টেবিলের মতো একটা সমতল অংশ। দেখো এই জায়গাটা দেখে মনে হচ্ছে না? এই জায়গায় দেখো হার বাড়ছে, কমছে, বাড়ছে, কমছে। কিন্তু মাঝে, মাঝে এরকম জায়গায় চলে আসে যখন মনে হয় যে টেবিলের মাথার মতো সমতল। এই যে ব্যাপারটা, সেটা হচ্ছে প্লেটো বা অধিত্যকা। পিকোস্কি নামে একজন মনোবিদ বা শিক্ষাবিদ, তিনি বলেছিলেন যে বিকাশ একই গতিতে
সম্পন্ন হয় না। এমন সময় আসে যখন বিকাশের বৃদ্ধি বা হ্রাস কোনোটাই হয় না, অর্থাৎ স্থির থাকতে দেখা যায়। এইরূপ অবস্থাকে বিকাশের অধিত্যকা বলা হয়। জাস্ট টার্মটা মনে রাখবে, অধিত্যকা। পিকোষ কি? পয়রস্যি কয় উকার দন্তস্বই কয় রস্যি। পিকোষ কি? দেখো, আমাদের শেষ স্লাইড আজকের। চলো, খুব ইন্টারেস্টিং এটাও। ভালো করে মন দিয়ে বোঝো। এখান থেকে আমাদের কোশ্চেন এবারও 2017 টেটেও এসেছিল, পরবর্তী ক্লাসেও হয়তো আসতে পারে বা পরবর্তী টেটেও কিন্তু আসতে পারে। আমাদের বিকাশের নীতিসমূহ, তাহলে আমরা বৃদ্ধি জানলাম, বিকাশ জানলাম, তাদের বৈশিষ্ট্য জানলাম। এরপর আসছি বিকাশের নীতিসমূহ। সেখানে দুটো গুরুত্বপূর্ণ নীতি আছে, যেটা হচ্ছে সেফালোকোডাল আর প্রক্সিমোডিস্টাল। সেফালোকোডাল আর প্রক্সিমোডিস্টাল। সেফালো, ফার্স্ট এরটাকে যদি দেখো, এই সেফালো শব্দের অর্থ হচ্ছে মাথা, আর কোডাল শব্দের অর্থ হচ্ছে লেজ। সেফালো শব্দের অর্থ হচ্ছে মাথা, কোডাল শব্দের অর্থ হচ্ছে লেজ। তো এখানে কি হয়, সেফালোকোডালের ক্ষেত্রে এই ফার্স্ট ছবিটাকে যদি দেখো, যে বিকাশটা কিভাবে হয় না, এই সূত্র অনুযায়ী বিকাশ সারা দেহের ক্ষেত্রে মাথা থেকে শুরু হয়। অর্থাৎ এই দেখো তীর চিহ্নগুলোকে দেখো, মাথা থেকে শুরু হচ্ছে, তারপর আস্তে আস্তে পায়ের দিকে যাচ্ছে। একটা শিশুকে যদি দেখো, শিশুর বলে না আগে ঘাড় সোজা হওয়ার কথাটা বলে না, বলে না এখানে এখানেও ঘাড় সোজা হয়নি। অর্থাৎ আগে কি হয় না, ঘাড়টার একটা ব্যালেন্স আছে, তারপর হাত পা অন্যান্য যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকে সেগুলোর ব্যালেন্স আছে। সেটাই বলা হচ্ছে যে এই সেফালোকোডাল সূত্র অনুসারে বিকাশ সারা দেহের ক্ষেত্রেই মাথা থেকে পায়ের দিকে প্রসারিত হয়। অর্থাৎ প্রথম শুরু হয় কোথায়, মস্তিষ্ক অঞ্চলে, তারপর সর্বশেষে আস্তে আস্তে পায়ের দিকে আসে। অর্থাৎ যেরকম আমরা বলে থাকি যে শিশু প্রথমে মাথা বা ঘাড় নাড়াতে সক্ষম হয়, তারপর আস্তে আস্তে তার আঙুলের উপর কিন্তু নিয়ন্ত্রণ আসে, সেটা হচ্ছে সেফালোকোডাল। তারপর হচ্ছে প্রক্সিমোডিস্টাল। প্রক্সিমোডিস্টাল মানে কি না, কাছ থেকে দূরে। বা এটা দেখো, ছবিটাকে যদি দেখো, এই কেন্দ্রীয় অঞ্চল থেকে কি হচ্ছে না, বাইরের দিকে যাচ্ছে। দেখো, কেন্দ্রীয় অঞ্চল থেকে বাইরের দিকে যাচ্ছে। অর্থাৎ শিশু কোনো একটা জিনিস ধরতে গেলে প্রথমে সে কিন্তু টোটাল হাতটার মুঠো দিয়ে ধরে, যেরকম আমি বলছিলাম যে সামগ্রিক থেকে বিশেষে হয় যেটা, প্রথমে সে কোনো একটা পেনকে টোটাল হাতটা মুঠো দিয়ে ধরবে, অর্থাৎ হাতের যে তালুটা আমরা বলে থাকি সেটা দিয়ে ধরবে। তারপর আস্তে আস্তে দেখো তার বাইরের যে অঞ্চল অর্থাৎ আঙুলগুলো, সেগুলোর আস্তে আস্তে নিয়ন্ত্রণ কিন্তু আসে, সেটা হচ্ছে আমাদের প্রক্সিমো ডিস্টাল। অর্থাৎ এটা কেন্দ্র থেকে পরিধির দিকে যাচ্ছে বা বাইরের দিকে যাচ্ছে। তাহলে এই দুটো নীতি বোঝা গেল। সেফালোকোডাল কি, প্রক্সিমা ডিস্টাল কি, কোশ্চেন আগের বারও এসেছিল, পরবর্তীকালেও কিন্তু আসতে পারে। দেখো এগুলো বইয়ে পাবে, কিন্তু বইয়ে হয়তো জাস্ট ডিটেলসে লেখা আছে, কিন্তু এই ছবি দিয়ে অ্যাড করে এরকম ভাবে লেখা আছে কোথাও বইয়ে? কোনো বইয়ে পাবে এরকম ভাবে এত সুন্দর ছবি দেখিয়ে প্রত্যেকটা জিনিসকে বুঝিয়ে বুঝিয়ে আছে? আচ্ছা, আরেকবার বলছি। সেফালোকোডাল, সেফালোকোডাল, সেফালো শব্দের অর্থ হচ্ছে, এই পর্যন্ত যদি দুটোকে ভাঙো, সেফালো শব্দের অর্থ হচ্ছে মাথা। এখানে কি হচ্ছে না, মাথা থেকে পায়ের দিকে একটা শিশুর প্রথমে ঘাড় সোজা হয়, মাথা সোজা হয় বা মাথা বা ঘাড় নাড়াতে সক্ষম হয়, তারপর তার আঙুলগুলোর উপর আস্তে আস্তে নিয়ন্ত্রণ আসছে। অর্থাৎ কোথাও কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে দেখো, মাথা থেকে নিচের দিকে। সেটাই বলছে সেফালোকোডাল। নেক্সট আছে প্রক্সিমোডিস্টাল। সেটা কি হয় না, সেটা আমাদের কেন্দ্র থেকে পরিধির দিকে। অর্থাৎ শিশুর যদি হাতটাকে, আমাদের হাতটাকে খেয়াল করো, দেখো পেনটাকে প্রথমে ধরছি কোনটা, হাতের তালু দিয়ে বা সমগ্র হাতটা দিয়ে, তারপর আস্তে আস্তে দুটো পেন দিয়ে দুটো আঙুল দিয়ে ধরতে পারছে। অর্থাৎ কেন্দ্র থেকে বাইরের দিকে যেটা হচ্ছে সেটাকে আমি বলছি প্রক্সিমো ডিস্টাল। চলো নেক্সট যাই। নেক্সট বলছি সরলরৈখিক বনাম স্পাইরাল নীতি। সরল রৈখিক বনাম স্পাইরাল নীতি। দেখবে এই কয়েকটা পয়েন্ট যেগুলো শেষের দিকের গুলো, বা এই সরলরৈখিক বনাম স্পাইরাল, তুমি দেখবে কোনো বইয়ে পাবে না। তুমি যে বইটাকেই পড়ো না কেন, তুমি দেখবে কোথাও এর ব্যাখ্যাগুলো লেখা নাই। এই সরলরৈখিক বনাম তোমরা হয়তো পাবে বিকাশের নীতির ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলোকে পাবে, কিন্তু তুমি বুঝতে পারবে না যে সেগুলো কি বলতে চাওয়া হয়েছে। কিন্তু আমি একটু ভালো করে বোঝাচ্ছি, ভালো করে বুঝো। সরলরৈখিক বনাম স্পাইরাল মানে কি, দেখো আমি এখানে একটা সরলরেখাকে টেনে রেখেছি, আমি কতগুলো স্পাইরাল বাইন্ডিং তোমাদেরকে দিচ্ছি, এগুলোকে আমরা স্পাইরাল বাইন্ডিং বলে থাকি। তো দেখবে আমরা যারা ভূগোল নিয়ে পড়াশোনা করছো বা অনেকের খাতা টাতা আছে, দেখবে যেগুলো আমাদের স্পাইরাল বাইন্ডিং করা থাকে, বাস কি ঘুরিয়ে পেঁচিয়ে বেজিয়ে বেজিয়ে থাকে না, এরকম ভাবে থাকে। তো একটার সঙ্গে একটা রিলেটেড, এরকম ভাবে তো হয় আমাদের খাতাটা। হ্যাঁ, তো বলছে সরলরৈখিক বনাম স্পাইরাল নীতি। আচ্ছা, এই যে বিকাশ, এই যে আমাদের বিকাশ, সেটা কি এরকম দেখলে যে শুধুমাত্র আমার শারীরিক বিকাশ এতক্ষণ চলবে?
এইটা পর্যন্ত আমার শারীরিক বিকাশ চলবে এই বয়স পর্যন্ত, এই বয়স পর্যন্ত মানসিক চলবে। অর্থাৎ এরকম সরলরেখা থেকে চলে নাকি এই স্পাইরাল ভাবে চলে? কোনটা চলে? এই স্পাইরাল ভাবে কিন্তু চলে। বিকাশটা কিন্তু সরলরৈখিকভাবে চলে না। অর্থাৎ এরকম নয় যে একটা শুধুমাত্র চলবে। একসঙ্গে আমাদের শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, বৌদ্ধিক হতে পারে, জ্ঞানমূলক হতে পারে, নৈতিক হতে পারে। এগুলো কিন্তু একসঙ্গেই আমাদের চলতে থাকে। সেটাই বলা হচ্ছে সরলরৈখিক বনাম স্পাইরাল নীতি। আচ্ছা, নেক্সট আছে দেখো, সাদৃশ্য, ধারাবাহিকতা ও পূর্বাভাস। সাদৃশ্য, ধারাবাহিকতা ও পূর্বাভাস। মানে দেখো, বিকাশের ক্ষেত্রে যে চলনটা ঘটে তার ধারাবাহিকতা বা সাদৃশ্য কিন্তু বিশ্বের প্রায় সব শিশুর ক্ষেত্রেই দেখা যায়, বা তুমি আগের থেকে একটা পূর্বাভাস দিতে পারবে। তো যদি ধরো আমি বলি যে সব শিশুই হাঁটার পূর্বে সে হামাগুড়ি বা দাঁড়াতে শিখবে তো। হাঁটার পূর্বে যখন সে হাঁটতে বা চলতে পারবে তার আগে সে হামাগুড়ি দিতে পারবে বা দাঁড়াতে শিখবে তো। তাহলে এটা দেখো আমরা আগের থেকে বলতে পারছি না, বা আমরা একটা পূর্বাভাস দিচ্ছি না। বা বিশ্বের তুমি যতই শিশু যে দেখতে যাও, কেউ কি এরকম হয় সে আগে দৌড়াতে পারে তারপর হামাগুড়ি দেয়? এরকমটা কি হয়? নাকি আগে হামাগুড়ি দেবে তারপরেই তারা দৌড়াতে শিখবে? সেটাই বলা হচ্ছে যে এই যে প্রক্রিয়াগুলো, এগুলো কিন্তু একটা সাদৃশ্য রয়েছে, বিশেষ সমস্ত কিছু সাদৃশ্য রয়েছে বা ধারাবাহিক ভাবে রয়েছে, বা আবার আমাদের কিন্তু একটা নির্দিষ্ট পূর্বাভাস আগের থেকে আমরা বলতে পারি। দেখো বলছো বৃদ্ধি সরলরৈখিক, বিকাশ কি স্পাইরাল? দেখো শুধুমাত্র আমরা যদি বৃদ্ধিকে সরলরৈখিক বলে দিই তাহলে কি আমাদের ঠিক হবে? একটু ভাবনা চিন্তা করে বলো। বৃদ্ধিকে যদি আমি বলি যে সরলরৈখিক বৃদ্ধি, আমি যদি তোমাদেরকে এখনই বলে দিলাম, বা তোমরাই বলছো, আমি তোমাদেরকে যদি কোশ্চেন করি যে তাহলে তো বৃদ্ধির আমার হ্রাস বৃদ্ধি তো হতো না, বৃদ্ধির হারের তো হ্রাস বৃদ্ধি হচ্ছে, তাহলে কি আমার আলটিমেটলি সরলরেখা থাকছে? তাহলে কি আমার আলটিমেটলি সরলরেখা থাকছে? থাকছে কি? থাকছে না। তাহলে আমাদের কোশ্চেন ওইভাবে আসবে না, তোমার কোনো চিন্তার কারণ নেই। সরলরৈখিক কোনো এরকম দিতে পারে এখানে যে নিম্নের কোনটি বিকাশের নীতি বটে, কোনটি বিকাশের নীতি নয়, এরকম ধরনের কোশ্চেন এখান থেকে দিতে পারে। এই সরলরৈখিক বনাম স্পাইরাল এটা দিয়ে কোনো সময় কিন্তু কোশ্চেন আসে না। তো জাস্ট এইটুকু মনে রাখবে, এই যে বৈশিষ্ট্যগুলো সামগ্রিক থেকে বিকাশ, তো বললাম যে ওই প্রথমে টোটাল হাতটা দিয়ে ধরে তারপর আস্তে আস্তে কোনো একটা অঙ্গ দিয়ে ধরে। আশা করি কোনো অসুবিধা হওয়ার কথা নয়। যে জিনিসগুলোকে বলা হলো, এরপর এটা নিয়ে যদি কারোর কোনো প্রবলেম থাকে বলো। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। অনেক কিছু জানা হলো, অনেক কিছু কোশ্চেন কিন্তু এই জায়গা থেকে আসতে পারে, এবং কোশ্চেন প্রত্যেক বছর এই চ্যাপ্টার থেকে আসেই। আর যে জিনিসগুলো পড়ানো হলো এর বাইরে খুব কম কোশ্চেনই আসবে। এরপর যখন আমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব তখন আস্তে আস্তে পারবো। সিটা আরেকবার বলুন। আচ্ছা, এটা আগে বলেছে তাই তো? ইটা, আরে ইটা মানে কি? বললাম না সামগ্রিক থেকে বিশেষের দিকে যায়। অর্থাৎ প্রথমে সমগ্র হাতটা দিয়ে ধরো, এটা একটা সামগ্রিক ধরো, তারপরে হাতের একটা আঙুল ধরো, সামগ্রিক থেকে বিশেষ যাচ্ছে না, এটাই বলা হচ্ছে আর কি। সিটা, কোন সিটা বলো? সরলরৈখিক বনাম স্পাইরাল নীতি। সরলরৈখিক মানে একটা সরলরেখা ভাবো। আমি কি বললাম যে আমার ধরো ওই যে এরকম হয় না যে একটা নির্দিষ্ট বয়স 2 থেকে 5 শুধু শারীরিক বিকাশ হলো, 5 থেকে 10 মানসিক বিকাশ হলো, এরকমটা হয় না। একটার সঙ্গে একটা রিলেটেড বা সম্পর্কিত বা একটা নির্দিষ্ট শৃঙ্খলার আকারে এই স্পাইরাল বাইন্ডিং এর মতো কিন্তু জড়িয়ে রয়েছে। এই ধরো, এই স্পাইরাল বাইন্ডিং এর ক্ষেত্রে কি হয়, যদি মাঝে তুমি দুটো গ্যাপ ছেড়ে দাও তাহলে কি হবে, নাকি প্রত্যেকটা গ্যাপের সঙ্গে প্রত্যেকটা গ্যাপ জড়িয়ে রয়েছে? প্রতিটা গর্তের সঙ্গে ইন্টার একটা রিলেটেড আছে না? কি আগের স্লাইডে কোনটা? কোনটা আগের স্লাইডের? তাড়াতাড়ি বলো। আরে এফ মানে হচ্ছে জটিল পদ্ধতি। এই এতগুলো প্রক্রিয়া জড়িত আছে, জটিল হবে না? এতগুলো তোমাকে যদি বলি যে শুধুমাত্র তুমি আমাদের সিম্পলিফিকেশন থেকে একটা সরল করে নিয়ে আসবে, আর তোমাকে যদি বলা হয় যে কালকে আমি 10টা চ্যাপ্টারের আমি ম্যাথ প্র্যাকটিস করতে দেবো, কোনটা তোমার জটিল লাগবে?
যে শৃঙ্খলা, ওই যে বললাম একটা নির্দিষ্ট শৃঙ্খলার আকারে বাঁধা থাকে। কোন এজে কি হয় এগুলো কি পিডিএফ এ দেবেন? কোন এজে কি হয় বলতে বলো? কোন এজে কি হয় বলতে কি বলছো বলো? ইটা ব্যক্তিগত পরস্পর সম্পর্কযুক্ত। এই যে বললাম যে প্রত্যেকটা বিকাশ জটিল, মানে এতগুলো প্রক্রিয়া আছে তার জন্যই জটিল বলছি। পরস্পর সম্পর্কযুক্ত মানে এই যে বললাম যে শুধুমাত্র শারীরিক বিকাশ হয় না, শুধুমাত্র মানসিক বিকাশ হয় না, একেবারে সঙ্গে রিলেটেড, সেটাই হচ্ছে সম্পর্কযুক্ত। আর ব্যক্তিগত ভেদে সেটা পার্থক্য হয়। তোমার যে জ্ঞানমূলক বিকাশ, আমার জ্ঞানমূলক বিকাশ, এটার মধ্যে পার্থক্য থাকতেই পারে। বসা, দাঁড়ানো, দৌড়ানো, হামাগুড়ি দেওয়া, তোমার একটু তাড়াতাড়ি আছে নাকি? এগুলো আস্তে আস্তে আসবো, তোমার তো চিন্তার কি কারণ? এখনো ফিজিক্যাল ডেভেলপমেন্ট, আমি এই যে শুধুমাত্র আজকে বিকাশটাকে পড়ালাম, এরপর এই যে বিকাশ তার বিভিন্ন রকম দিক আছে। সামাজিক বিকাশ আছে, বাক্যবিক বিকাশ আছে, নৈতিক বিকাশ আছে, দৈহিক বিকাশ আছে। এই ফিজিক্যাল ডেভেলপমেন্টে যখন পড়াবো, তখন তুমি পাবে যে কত বয়সে দাঁড়ায়, কত বছর বয়সে হামাগুড়ি দেয়। আমি যখন নৈতিক বিকাশ পড়াবো সেখানে তুমি কোহলবার্গের থিওরি পাবে। আমি যখন সামাজিক বিকাশ পড়াবো সেখানে তুমি পাবে। আমি যখন মানসিক বিকাশ পড়াবো সেখানে আলাদা আলাদা জিনিস পাবে। ভাষার বিকাশ যখন পড়াবো তখন দেখবি যে কত বছর বয়সে কতগুলো শব্দ বলতে পারে, কতগুলো ওয়ার্ড বলতে পারে। এখানে সঞ্চালনমূলক বিকাশ যখন পড়াবো তখন গ্রস মডেল পাবে, ফাইন মডেল, অধিক বা জ্ঞানমূলকের মধ্যে যে পিয়াজে ভাইরসকি থিওরি গুলো এখানে পাবো। চিন্তা করো কারণ নেই, সমস্ত কিছু আস্তে আস্তে দেওয়া হবে। একবারে খাবো বললে তো হবে না। হবে কি? একদম ফার্স্টের পিকটা কি কাজে লাগলো বুঝলে না? আচ্ছা, দেখো এটা কি কাজে লাগলো দেখো। যে ফার্স্টে আমরা কি বললাম, যে গাছটার একটা রকম আকৃতি ছিল, পরবর্তীকালে একরকম আকৃতি হলো। তাহলে এই যে আকার বা আয়তনে বেড়ে যাওয়া, এটাকে আমরা কি বলবো? আকার বা আয়তনে বেড়ে যাওয়া এটাকে আমি কি বলবো? বৃদ্ধি বলবো। আবার তার যে দেখো, সে আগে ছিল তুলনামূলক দুর্বল ছিল বা তার ক্ষমতা ছিল না, পরে তার কার্যকারিতা বেড়ে গেল, এই কার্যকারিতা বেড়ে যাওয়াটাকে কি বলবো? কার্যকারিতা বেড়ে যাওয়াটাকে কি বলবো? বা কাজ করার যে ক্ষমতা, হ্যাঁ সেটাকে বিকাশ বলবো। এই বাচ্চাটাকে ধরো, এদের কি হলো? আকার আকৃতি ওই জন্য বেড়ে গেল তো, এর সঙ্গে এর। আবার ধরো তাদের একটা বিকাশও কিন্তু হলো। মানে আমার এই বৃদ্ধি বা বিকাশের সংজ্ঞাগুলো বলার পর এই জায়গাটা যদি একবার করে চলে আসতাম, তাহলে তোমাদেরকে এগুলো ওই জায়গাটা আসার জন্য বলা হয়েছিল আর কি। মানে যদি একবার করে জিজ্ঞেস করতে চলে আসতাম, বলো তো এটা তাহলে কি হলো, তখন তোমরা বলতে। সেই জন্য এটাকে অ্যাটাচ করা আর কি। ঠিক আছে, চলো বাই। পড়াশোনা করো মন দিয়ে। যে গল্পগুলোকে বলা হলো সেগুলো একটু মাথায় রাখার চেষ্টা করো, তোমাকে আর মুখস্থ করতে হবে না বাড়িতে যে জোর জোর চিৎকার করে পড়ছি, হ্যাঁ বৃদ্ধি হলো পরিমাপযোগ্য, বিকাশ হলো পর্যবেক্ষণযোগ্য, এই মুখস্থ করতে হবে না। যদি একটু সামান্য গল্পগুলোকে মাথায় রেখো, যখন তোমরা স্লাইড গুলোকে পাবে, স্লাইড গুলো নিজে দেখে বলার চেষ্টা করো ঢাকা দিয়ে, যে আমি বলতে পারছি কেন গল্পটা। যদি নিজের মনের মধ্যে গল্পটাকে আনতে পারো, তাহলেই ব্যাপারটা ক্লিয়ার হবে। ঠিক আছে, এরপর আস্তে আস্তে কোশ্চেন আনসার যখন আলোচনা করা হবে তখন বুঝতে পারবে যে কতটা পারছো কতটা পারছো না। ঠিক আছে, চলো বাই। আচ্ছা, প্রত্যেকের ভালো লাগছে? প্রত্যেকের ভালো লাগছে? খুব খুব ভালো লাগলো। আচ্ছা, দেখো প্রথম থেকে শুরু হয়েছে। যদি তোমাদের কোনো বন্ধু বান্ধব থাকে তাদেরকে এখনই বলো, নয়তো কিছুদিন পেরিয়ে গেলে তারাও কিন্তু আর খুঁজে পাবে না, কারণ একটা ক্লাসের সঙ্গে আরেকটা ক্লাস দেখো রিলেটেড থাকছে। ঠিক আছে, চলো।